একটু সিলেবাসটা দেখাই যে আজকে কোন টপিকটা কভার করব। দুইটা টপিক আজকে কভার হয়ে যাবে। এখানে বৃষ্টি হচ্ছে, একটু ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, তো যদি আমি কানেকশন যদি প্রবলেম হয় আপনারা কিন্তু চলে যাবেন না, আমি আবার জয়েন করব ক্লাস টাইমের মধ্যে যদি এরকম হয় আর কি। তো আজকে আমরা যে দুটো টপিক ডিসকাস করব সেটা হচ্ছে রিসোর্সেস অফ বাংলাদেশ এটা, আর ও আপনাদের দেখাচ্ছি না, না দেখাই। এই যে আপনারা যে সিলেবাস দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে, রিসোর্সেস অফ বাংলাদেশ এই টপিক আজকে ডিসকাস করব। আর একটা হচ্ছে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি সেক্টরস অফ বাংলাদেশ। এই দুটো টপিকে আজকে ডিসকাশনের মধ্যে কভার হয়ে যাবে। এটা জাস্ট পয়েন্টস গুলো মনে রাখলেই টপিক গুলো খুবই সহজ, যে কি কি চ্যালেঞ্জেস রয়েছে বা কি কি প্রবলেম রয়েছে এগুলো। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই দুটো টপিক আজকে আমাদের ডিসকাশন ইস্যু আর কি। তো আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের বাংলাদেশ কি অ্যাগ্রিরিয়ান সোসাইটি বা এগ্রিকালচারাল সোসাইটি। তো এই কারণেই আমাদের সিলেবাসে অলরেডি রয়েছে যে আমাদের এগ্রিকালচারাল সেক্টরটা কেমন, ওখানে উন্নতি কতটুকু হয়েছে, এগ্রিকালচারাল ইকোনমিতে কি ধরনের ইম্পর্টেন্স আছে এবং কি কি চ্যালেঞ্জেস আছে। এগ্রিকালচারাল যে আমাদের যতটুকু ডেভেলপমেন্ট দরকার ছিল আদৌ ততটুকু হয়েছে কিনা, কি কি চ্যালেঞ্জেস আছে যেগুলো ফেস করলে আমাদের কৃষি খাতটাকে আরো উন্নতি করা যাবে। কারণ আমাদের যেহেতু 80% পপুলেশনই রুরাল এরিয়াতে বাস করছে এবং ম্যাক্সিমাম পপুলেশনেরই এগ্রিকালচারের সাথে সম্পৃক্ততা রয়েছে, কৃষক সমাজ আমাদের সোসাইটিতে অনেক বেশি, এবং আমাদেরকে টিকিয়ে রাখার জন্য এগ্রিকালচারের অনেক ভূমিকা রয়েছে। কারণ তারাই আমাদের খাদ্যের যোগানটা আসলে দেয়। তো ওই সেক্টরটাতে অনেক ধরনের ল্যাকিংস রয়ে গেছে, সেটা নিয়ে আজকে আমরা এই টপিকের মধ্যে আর কি পেয়ে যাব যে কি কি ল্যাকিংস রয়েছে, কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, প্রবলেমস গুলো কি, এবং কি কি পদক্ষেপ হাতে নিলে এর উন্নতি ঘটবে। তো এই চ্যাপ্টার গুলো, দুটো চ্যাপ্টার যে আজকে ডিসকাস করব, এই একটা ক্লাসের মধ্যে দুইটা ইস্যু ডিসকাস করব এই কারণেই, কারণ এখানে জাস্ট ওরকম অনেক ইনফরমেশন বা ইয়ে নাই, এই পয়েন্ট গুলো মনে রাখলে এখান থেকে নিজে আপনারা হচ্ছে লিখতে পারবেন। এটা হচ্ছে ইয়ে। তো আমরা শুরু করি প্রথম থেকেই, যে আমাদের কৃষি খাতটা আসলে কেমন, বা আমাদের জীবনে, আমাদের ইকোনমিতে, আমাদের দেশের জন্য এগ্রিকালচারাল ইম্পর্টেন্সটা কেমন, আমাদের এগ্রিকালচারের চিত্রটা কেমন। ঠিক আছে, পৃথিবীর অন্যান্য দেশের এগ্রিকালচার যেমন ভাবে এগোচ্ছে, আমাদের দেশেও কি তেমন ভাবে এগোচ্ছে কিনা, বা যদি এগোতো তাহলে তো উন্নতি হয়ে যেত, কিন্তু এরকম অনেক ধরনের প্রবলেমস রয়েছে। তো এই বিষয়গুলো আজকে আমরা জেনে যাব আর কি। ঠিক আছে, তো এখানে প্রথমে আসছে, দেখেন যে ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। এই টপিকের মধ্যে আমরা কি কি বিষয় ইনক্লুড করতে পারি। নিঃসন্দেহে আমার ইকোনমিক সেক্টরে, যেহেতু এগ্রিকালচার একটা হিউজ পপুলেশনের সাথে সম্পৃক্ত, এবং কি যে ধরনের এগ্রিকালচারাল ক্রপস আছে বা অন্য ইন্ডাস্ট্রি আছে, সেগুলোর সাথে ইকোনমিটা অবশ্যই রিলেটেড থাকে। তো ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, এইটার জন্য কিন্তু এগ্রিকালচারের একটা ডেভেলপমেন্ট দরকার, এবং এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে এগ্রিকালচার সেক্টরটা। তারপরে হচ্ছে এগ্রিকালচার, আমরা যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাই তখনও কিন্তু আমাদের এগ্রিকালচারের উন্নতি করতে হবে, কারণ যে র ম্যাটেরিয়ালস দরকার ইন্ডাস্ট্রির জন্য সেটা কিন্তু এই আমরা কৃষি থেকেই আমরা পেয়ে থাকি। এই র ম্যাটেরিয়ালস কিন্তু যোগান দেওয়ার ক্ষেত্রে এগ্রিকালচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে আমাদের সহজ ভাষায় আমরা তো খাদ্যের যোগান দিবেই, এখানেও আমাদের এইটার ইম্পর্টেন্স রয়েছে। তারপরে গভর্নমেন্টও এখান থেকে ইনকাম করতে পারে। এই বিষয়গুলো কিন্তু রিলেটেড থাকে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট এবং ট্রেড ইনক্রিজের ক্ষেত্রেও কিন্তু এগ্রিকালচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা কি, আমাদের এখন আমও কিন্তু আমরা কি করছি, এক্সপোর্ট করছি, বাইরে পাঠাচ্ছি। এইভাবে আমরা সকল এগ্রিকালচারাল প্রোডাক্টকে যদি ভালোভাবে হেলদি হেলদি করে, উইদাউট এনি মানে কি বলবো, এখন যে ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে যেগুলো কিন্তু ক্ষতিকারক, তো যখন একটা দেশ বাইরে থেকে আমাদের এখান থেকে মানে কোনো ধরনের ফুড নিবে, সে নিশ্চয়ই অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে যেটা হেলথের জন্য ভালো সেটাই নিবে। তো এই ধরনের কাজ করে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট কেও, ট্রেড ইনক্রিজ করার ক্ষেত্রেও এগ্রিকালচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এটা করতে পারলে, ট্রেড ইনক্রিজ করতে পারলে একটা সার্কুলেশন অফ মানি হবে, যেটা আমার
ইন্টারন্যাশনাল যে কমার্শিয়াল ট্রানজেকশন সেটাকেও ইনক্রিজ করবে। এই ক্ষেত্রেও এগ্রিকালচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে ইন্টারন্যাশনাল ট্রেডে তো গুরুত্ব রাখছেই, এবং এখানে একটা ডেটা দেওয়া হচ্ছে, দেখেন 48.10% অফ দ্য টোটাল লেবার ফোর্স এমপ্লয়েড ইন এগ্রিকালচার। তার মানে আমাদের যে জনসংখ্যার কথা বলা হচ্ছে, কি পরিমাণ লেবার ফোর্স আসলে এগ্রিকালচারের সাথে রিলেটেড থাকে। যেমন যারা হয়তো বা ভূমিহীন, সে হয়তো বা এগ্রিকালচার যে আমাদের গ্রামে হচ্ছে শ্রম দেয়, অন্য কৃষককে হেল্প করছে, হ্যাঁ, এই ধরনের কিন্তু শ্রমিকও আমাদের রয়েছে। তো টোটাল যেভাবেই থাক না কেন, লেবার ফোর্সের পরিমাণটা কিন্তু হিউজ, অলরেডি কি 50%-এর কাছাকাছি। তো এবং এখানে বলছে রুরাল এরিয়াতে এই সেক্টরেই মানুষ বেশি আসলে কাজ করে থাকছে, তাই না? তো আমরা যদি দেখি, তারপরে বাই প্রোডাক্টস অফ এগ্রিকালচার ইউজড অ্যাজ ফুড ফর দ্য ক্যাটেল। তো অন্যান্য ছোট 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 যেই মানে ক্যাটেল রিসোর্সেস রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু কন্ট্রিবিউশন রাখছে এগ্রিকালচার। তো আমরা মোটামুটি এগ্রিকালচারের গুরুত্ব যে রয়েছে আমাদের দেশের ইকোনমির জন্য, এটা বুঝতে পারলাম। এখন আসি যে আমাদের এগ্রিকালচারের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, এগ্রিকালচারের যে মানে বৈশিষ্ট্য, সেটা আমাদের দেশে কেমন, অন্যান্য দেশের থেকে আমাদের এখানে ডিফারেন্সটা কোথায় বা কেমন আসলে। এখানে যদি আমরা মেইন ফিচার্স গুলোর দিকে তাকাই, তাহলে এখানে বলছে যে নাম্বার 1 পয়েন্ট, প্রিমিটিভ টাইপ অফ কাল্টিভেশন। প্রিমিটিভ মানে আদিম যুগের মতো, ঠিক আছে, যে এখানে অনেক কি যে আমরা লাঙ্গল ইউজ করেছি বা গরু ইউজ করছি চাষাবাদের জন্য, ঠিক আছে, বা অন্যান্য যে মডার্ন টেকনোলজি আছে সেটার ইউজ করার প্রবণতা কতটুকু বেড়েছে। সবাই কি সব ধরনের কৃষক কি তার অ্যাবিলিটি রয়েছে নাকি? অনেকের কিন্তু সবাই যে এই পাওয়ার টিলার বা ট্র্যাক্টর, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স, এগুলো যে ইউজ করতে পারে, সব সব ধরনের কৃষকের কিন্তু এই ধরনের অ্যাবিলিটি এখনো হয়নি। এখন আমরা সেই আদিম যুগের কিছু ব্যবস্থার উপরে কিন্তু ডিপেন্ড করে আছি, এরকম অনেক কৃষক রয়েছে। তো মোটামুটি কৃষির যে ক্যারেক্টারিস্টিক, সেখানে আমরা এই প্রিমিটিভ টাইপ অফ কাল্টিভেশন এটা কিন্তু দেখতে পাবো। তারপরে ডিমিনিশিং ফার্টিলিটি অফ দ্য সোয়েল। এখানে বলছে কি যে আমাদের যে ল্যান্ড থাকে তার কিন্তু প্রোডাক্টিভিটির একটা লিমিটেশন থাকে, তাই না, একটা ক্যাপাসিটি থাকে। তো এইটাকে বারবার একই ধরনের ফসল উৎপাদন করলে সেটা হয়তো ফার্টিলিটি কমিয়ে দেয়। তো এই জন্য আমাদের মাটির যে মানে সাইন্টিফিক ডেভেলপমেন্ট যে হয়েছে কৃষি ক্ষেত্রে, এবং সেইখানে সব কৃষকের যে এক্সেস নাই, সব কৃষককে যে সেই ধরনের সুবিধা দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু আমাদের ফার্টিলিটিটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে। তারপরে স্মল হোল্ডিংস অফ দ্য ল্যান্ড। এখন আমাদের কি হয়েছে, ছোট ফ্যামিলি হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি। মানে আগে যেমন আমাদের কি ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, যেমন দাদার হাতে সব ধরনের সম্পত্তি ছিল, পরবর্তীতে ছেলের হাতে আসছে, তারপর আবার সেটা ভাগ হয়ে আবার তারপর পরের জেনারেশন হাতে আসছে। এভাবে দেখা গেলো 100 বিঘা যার জমি 40 বছর 50 বছর পরে এখনকার জেনারেশনের হাতে যখন ভাগ হয়ে যাচ্ছে, তখন ওই মানে ছোট ছোট ল্যান্ডে কিন্তু সেটা পরিণত হচ্ছে, যেহেতু ভাগ হয়ে যাচ্ছে। এটার পেছনে একমাত্র কারণ হচ্ছে এই জয়েন্ট ফ্যামিলির যে প্রথা ছিল, সেটা ডিসঅ্যাপিয়ারিং, মানে সেটা শেষ হয়ে যাচ্ছে, এবং এখন নিউক্লিয়ার ফ্যামিলি, এবং প্রত্যেকের সম্পদ তার আন্ডারে যেহেতু রাখবে, কিন্তু এটা কিন্তু এই যে আমার স্মল হোল্ডিংস অফ দ্য ল্যান্ড, এই ল্যান্ড গুলোকে ছোট করে ফেলছে স্মল হোল্ডিংস। তো এটাও কিন্তু আমার কাল্টিভেশনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে চাষাবাদের ক্ষেত্রে। তারপরে ল্যান্ডলেস কাল্টিভেটরস, এখানে বলছে কি হচ্ছে, রুরাল পিপল আর ডে বাই ডে বিকামিং ল্যান্ডলেস ডিউ টু ইকোনমিক প্রেশার। এবং আমাদের যে রুরাল পিপলরা থাকে, তারা কিন্তু তাদের জিডিপি যে অনেক, মানে কি বলবো, ইনকাম যে অনেক ভালো, ব্যাপারটা কিন্তু এমন না। অনেক সময় তারা ফসলের দামও কিন্তু পায় না। তো এই ল্যান্ডলেস পিপল ফর দ্য সাবসিস্টেন্স কাল্টিভেট ল্যান্ডস অফ ভিলেজ মহাজন। তারা কিন্তু মহাজনের আন্ডারে ওই যে বর্গা নেয়, ঠিক আছে, লিজ নেয়, এভাবে কিন্তু চাষাবাদ করছে। তো আমাদের চিত্রটা কিন্তু এরকমই, অনেক ল্যান্ডলেস কৃষক কিন্তু রয়েছে। তারপর ডিক্রিজিং পার ক্যাপিটাল ল্যান্ড, ওই যে আমাদের গ্রাজুয়ালি নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে আসছে। তো হচ্ছে পার ক্যাপিটাল যে ল্যান্ড থাকা দরকার, এটাও কিন্তু মানে কাল্টিভেবল ল্যান্ড থাকা, এটাও কমে যাচ্ছে। তারপরে কাল্টিভেশন ফর লাইভলিহুড। কৃষকরা অনেক সময়, আমরা বলছি যে ইকোনমিতে এগ্রিকালচার অনেক বড় ভূমিকা রয়েছে, কিন্তু অনেক কৃষক আছে যারা শুধু নিজের খাবারের জন্য অতটুকুই উৎপাদন করছে, যে চাষাবাদটা হচ্ছে তার নিজেরই এর জন্য। তো এই জন্য বলছে যে কাল্টিভেশন ফর লাইভলিহুড, নিজে টিকে থাকার জন্য। এখানে লিটল ইন্টারেস্ট ফর ক্রপ প্রোডাকশন অন কমার্শিয়াল বেসিস। কমার্শিয়াল বেসিসে যে উৎপাদন করবে, যে বিজনেস করবে, অনেক উৎপাদন করবে, এই ধরনের চিত্র কিন্তু সব কৃষকের মধ্যে দেখা যায় না। এবং গ্রামের অনেকে গ্রামে থাকেন, জানেন এই ব্যবস্থা, এই ইস্যুটা, যে অনেকে নিজের খাওয়ার জন্য অল্প পরিমাণে ধান আবাদ করছে, অল্প পরিমাণে গম আবাদ করছে, এরকম কিন্তু পরিস্থিতিটা। তারপরে ডিপেন্ডেন্স অন নেচার। আমরা কি আমাদের ইরিগেশন সিস্টেমের জন্য হোক, আমরা কিন্তু সবাই টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট, সেখানে কিন্তু সব কৃষক কিন্তু সেটা পাচ্ছে না। তো এই সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন, এটা কি ইন্ট্রোডিউস করানো শুরু হয়েছে, মোটামুটি মোটামুটি ম্যাচিউর পর্যায়ে রয়েছে, কিন্তু এখনো কিন্তু ল্যাকিংস রয়ে গেছে। তো আমাদের
কৃষি ক্ষেত্রের যে আমরা বৃষ্টির উপর নির্ভর করে থাকি, যেমন এখন উত্তরাঞ্চলে খরা চলছে, বৃষ্টির জন্য মানুষ ওয়েট করে আছে, এবং গ্রাউন্ড ওয়াটার তো খুব বেশি আসলে ইউজ করা সম্ভব হয় না, তাই না? তারপরে কি ফ্যালো ল্যান্ড, অনেক জমি আছে যে আনইভেন ল্যান্ড, হ্যাঁ, পতিত জমি, মানে অতটা ফসল উৎপাদন করা যায় না। কিছু কিছু এরিয়া রয়েছে যেমন ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এগুলা কিন্তু রয়েছে। তারপরে লবণাক্ত এরিয়া রয়েছে খুলনা বিভাগের মধ্যে। এই কৃষি ক্ষেত্রে আমাদের অবস্থাটা কিন্তু এরকম যে এখানেও আমাদের অত বেশি প্রোডাকশন করা সম্ভব হয় না। তারপর ল্যাক অফ মার্কেটিং অফ এগ্রিকালচারাল প্রডিউস, আমাদের কিন্তু যে মার্কেটের যে ব্যবস্থাটা সেটাও কিন্তু উন্নত নয়। অনেক মানে কি বলবো, মাঝখানে অনেক দালাল হয়তো বা কাজ করছে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু এটাও আমাদের কৃষির একটা চিত্র, যে আরবান এরিয়া এবং রুরাল এরিয়াতে এই জন্যই কৃষি পণ্যের দাম কিন্তু অনেক ডিফারেন্স থাকে। যেমন আমরা শহরে অনেক বেশি টাকা দিয়ে হয়তো 1 কেজি সবজি কিনি, এবং গ্রামের কৃষকরা দেখা যায়, খবরে দেখা যায় যে 2-3 টাকা, 5 টাকা, 6 টাকা কেজিতে ফসল বিক্রি করছে। তো এটা আমাদের চিত্র, কৃষির যে আমাদের বৈশিষ্ট্য, কৃষি সেক্টরটার, এগ্রিকালচার সেক্টর, সেটা বৈশিষ্ট্য। তারপরে এখানে বলছে যে আরেকটা পয়েন্ট, এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমরা এই পয়েন্টস গুলো থেকে কিন্তু বুঝতে পারলাম যে এই দুইটা সেক্টর ক্লোজলি রিলেটেড টু ইচ আদার, দ্যাট ওয়ান ক্যান নট বি ডেভেলপ ইগনোরিং দ্য আদার। আমি যদি মনে করি আমার দেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেলবো, আসলে আমার মতো দেশ হুট করে ইন্ডাস্ট্রিয়ালাইজ হওয়া সম্ভব না, যেখানে এই 48% পপুলেশন এগ্রিকালচারাল লেবার ফোর্সে রয়েছে। তো আমরা এই দুটো বিষয় ওতপ্রোতভাবে জড়িত, কারণ ইন্ডাস্ট্রির জন্য যে র ম্যাটেরিয়াল দরকার সেটাও যদি আমাকে বাইরে থেকে হচ্ছে ইম্পোর্ট করে আনতে হয়, সেই ক্ষেত্রে তো আমার অত ইকোনমি তো অত ভালো না। তো উন্নত করতে গেলে এই দুইটা সেক্টরকে আসলে সমানভাবে কাজে লাগাতে হবে বা উন্নতির দিকে, তাহলে আমরা যেতে পারবো। তো কৃষির সাথে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও কিন্তু একটা রিলেশনশিপ রয়েছে, যেহেতু র ম্যাটেরিয়ালসটা ওই সেক্টরটা থেকে আসছে। দেন প্রবলেমস অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ, এই ইস্যুটার দিকে যদি তাকাই, এখানে বলা হচ্ছে যে প্রিমিটিভ টাইপ অফ কাল্টিভেশন, সেটা তো আমি পড়লাম, তাই না? ওকে, মোটামুটি এই চ্যাপ্টারটা আসলে আম, একই রকমের, মানে যেই যে চিত্রটা রয়েছে তার মানে ওগুলোই প্রবলেমেটিক, এই জন্য পয়েন্টস গুলো মোটামুটি একই রকম, যে আমরা প্রবলেম গুলো ধরতে পারবো, ওই পয়েন্টসটা থেকেও আমরা প্রবলেম বের করতে পারবো। যেমন আমরা প্রিমিটিভ টাইপ অফ কাল্টিভেশন, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ প্রবলেম। এখন যে হারে পপুলেশন বেড়েছে, আমরা যখন পপুলেশনের থিওরি পড়েছিলাম, তার ফুড সাপ্লাই দিতে হলে সাইন্টিফিক ডেভেলপমেন্ট বা সাইন্টিফিক মেথডের ইনভলভমেন্ট হওয়া ছাড়া কিন্তু এখানে অনেক বেশি ফুড প্রোডাকশন করা সম্ভব না। ওই জায়গাটা একটু ল্যাকিংস রয়ে গেছে। ল্যাক অফ ক্যাপিটাল, এখানে যে বলছে লো পার ক্যাপিটা ইনকাম ইজ রেসপন্সিবল ফর লো ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার, আমাদের কৃষকদের যে ইনকাম কম, এবং একটা ভালো প্রোডাকশন পেতে কৃষি ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার, হ্যাঁ, সেচ দরকার বা অন্যান্য আদার ভালো মতো নিয়মিত পানি দেওয়া, দেখভাল করা, তাই না, উন্নত মানের বীজ বপন করা। তো সবকিছু মিলিয়ে একটা কৃষকেরও কিন্তু একটা খরচা রয়েছে প্রোডাকশন করার আগে। তো এই ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো টাকা পয়সা অনেকে থাকে না। তো এই কৃষকরা এই ধরনের ক্যাপিটালের ল্যাকিংস এর মধ্য দিয়ে যায়, ফেস করে। তাদের জন্য হয়তো ওরকম স্বল্প সুদে লোনের ব্যবস্থা করতে হবে বেশি, যদি আমি ইমপ্রুভমেন্ট করতে চাই। এগুলোর একটা ব্যাপার থাকে। তারপর এডুকেশন ফর এগ্রিকালচার, কৃষকদের কিন্তু অন্য ধরনের যে মেকানাইজ কাল্টিভেশন হয়েছে তার নলেজটা থাকে না, যে এটার কারণে সে অনেকটা পিছিয়ে থাকে। তারপরে স্মল এগ্রিকালচার হোল্ডিং, যেটা তো আমরা বললামই, ল্যাক অফ এগ্রিকালচারাল ক্রেডিট, এখানেও আমাদের ল্যাকিংস রয়েছে। তারপরে বলছে কি ওয়ান্ট অফ গুড সিডস এন্ড ফার্টিলাইজার্স, এখানেও কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইনসলভেন্সির কারণে কাল্টিভেটর আর নট ইন এ পজিশন টু ইউজ বেটার সিডস। এটাই বলছে যে লিটিল নলেজ অফ অ্যাপ্লাইং কেমিক্যালস, আমাদের কেমিক্যালসটা কখন ইউজ করব, কি পরিমাণে ইউজ করবো, এই ধরনের কিন্তু উদাসীনতা রয়েছে বা নলেজ কম রয়েছে, যেটা আমাদের কৃষির জন্য ক্ষতিকারক বা প্রবলেম। তারপরে হচ্ছে ল্যাক অফ ইরিগেশন, আমরা একমাত্র বৃষ্টির উপরে যদি নির্ভরশীল থাকি, এটা আমাদের ফসলের জন্য ক্ষতিকারক। আবার গ্রাউন্ড ওয়াটার যদি বেশি বেশি ইউজ করি, আমার এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক। তো এই প্রবলেম গুলো কিন্তু রয়েছে। একইভাবে কি হচ্ছে, এই ধরনের ফার্টিলিটি রেটও কিন্তু কমে যাচ্ছে। মানে সেম ক্রপ এগেইন এন্ড এগেইন সেম ল্যান্ডে যদি উৎপাদন করা হয় এবং উইদাউট টেকিং এনি সাইন্টিফিক মেথড, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সয়েলের ফার্টিলিটি কমে যাবে। এবং ইলিটারেট কাল্টিভেটরস, মানে কৃষকরা ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, শিক্ষার হারের দিক থেকেও তারা একটু পিছিয়ে থাকে। ওই ক্ষেত্রে তারা সাইন্টিফিক মেথডের কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজের যেই পরিমাণ বা যেভাবে ইউজ করা দরকার, সেখান থেকেও কিন্তু পিছিয়ে আছে আমাদের কৃষকরা। তো এটাই বলছে যে রিপিটেড অ্যাপ্লিকেশন অফ দিস কাইন্ড অফ ফার্টিলাইজার রেজাল্টস ইন ডিক্রিজিং ফার্টিলিটি অফ সয়েল। অনেক সময় হয় যে শর্ট টার্ম গেইনের জন্য, অনেক ফুড প্রোডাকশনের জন্য সে কোনোভাবে জেনেছে এটা অনেক ভালো, এই ফার্টিলাইজার অনেক বেশি প্রোডাকশন হবে, কিন্তু দিন শেষে যখন অ্যানালাইসিস করা হয় যে ওই ফার্টিলাইজার কি হয়, বৃষ্টির পানিতে নদীতে যায় মিশছে, আবার একটা মানে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক বা
আমার সাময়িকভাবে অনেক বেশি প্রোডাকশন করলেও লং টার্ম আমার ল্যান্ডের কিন্তু ক্ষতি হয়ে যায়, এটা রয়েছে। তারপর ড্যামেজ বাই পেস্ট, এটা হচ্ছে যে ইনসেক্টস গুলো রয়েছে, কীট পতঙ্গ মানে কীট, যেটা ফসলের জন্য ক্ষতিকারক, এখানে এটা দ্বারাও আমার ফসল ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গাটায় কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়ার একটা ঘাটতি রয়েছে। তারপরে ন্যাচারাল ক্যালামিটিস, যেমন এখন যেসব এরিয়া জায়গায় ডিস্ট্রিক্ট গুলোতে বন্যা হচ্ছে, সেগুলোর ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা কৃষক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও একটা প্রবলেম। এবং কৃষকে পার্সোনালি দেখলে সে পার্সোনালি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার টোটাল ফুড প্রোডাকশনের উপরেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এই ন্যাচারাল ক্যালামিটিস এর জন্য। তারপরে অ্যাবসেন্স অফ প্রপার মার্কেটিং সিস্টেম, এটাও আমাদের মার্কেটিং সিস্টেম নাই, মানে প্রডিউসার্স হ্যাভ টু সেল দেয়ার কমোডিটিস অ্যাট লোয়ার প্রাইসেস, যেহেতু মার্কেটিং সিস্টেম ডেভেলপ না, কমিউনিকেশন সিস্টেম বা ইনঅ্যাডিকুয়েট ভেহিকলস থাকার কারণে আমাদের কৃষকরা, যেমন লকডাউনে কি হয়েছে, অনেক জায়গায় সবজি ঢাকায় আসতে পারছে না, এবং ঢাকা যেহেতু একটা মেগা সিটি, ওখানে প্রচুর ডিমান্ড থাকে সব ধরনের জিনিসেরই, তো এখানে কি হচ্ছে, আলটিমেটলি কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই মার্কেটিং সিস্টেম যেহেতু ডেভেলপ না, কমিউনিকেশন সিস্টেমের ডেভেলপমেন্ট নাই, যে আমাদের এগ্রিকালচারাল সেক্টরটাতে কি হবে, করোনা বন্ধ থাকলেও মানুষের তো খাওয়া বন্ধ থাকে নাই। তো আমরা মাঝে মাঝে দু একটা নিউজ পেয়েছি যে অনেক এলাকার এই যারা সবজি আবাদ করেছে কৃষকরা, তাদের ইয়ে কিন্তু প্রোডাক্ট সিটি গুলোতে আসতে পারছে না, এটার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট। এটা দ্বারা বোঝাচ্ছে যে মার্কেট যে সিস্টেমটা, কমিউনিকেশন সিস্টেমটা, এটা ডেভেলপ না। তারপর ইনফ্লুয়েন্স অফ মহাজনস এন্ড স্মল ট্রেডার্স, আমাদের যেই এখানে বলা হচ্ছে যে একটা ট্রেডের ক্ষেত্রে কৃষি পণ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু এই মহাজন, তারপরে এই যে মানে মধ্য ভাগে যারা থাকছে, তারা কিন্তু এই প্রোডাক্টের প্রাইস লো রাখার জন্য অন্যতম দায়ী একটা গোষ্ঠী, এবং কৃষকের এটা দিয়ে ক্ষতি হচ্ছে এই ধরনের। এবং মহাজনদের একটা ইনফ্লুয়েন্স থাকে যে দ্য লোন রিসিপিয়েন্ট কাল্টিভেটরস আর কম্পেল টু সেল দেয়ার কমোডিটিস টু দ্য ভিলেজ মহাজনস এট লোয়ার প্রাইজেস, কৃষকরা যে বেশি দামে বা সে ধরনের ব্যবস্থাই নেওয়া হয় নাই, অনেক সময় নেওয়া হয় না যে কৃষকদের কাছ থেকে ডাইরেক্ট পণ্য কিনবে এবং যথাযোগ্য দামে কিনবে। অনেক সময় মহাজনদের কাছে দেখো, যেহেতু তাদের টাকার পয়সার লেনদেন থাকে, ওখানে লোন নাই তারা, হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে ওরা বাধ্য হয় যে ওখানেই তাদের কাছে কম দামে বিক্রি করে দিতে। তো স্যালিনিটি অফ দ্য ওয়াটার, লবণাক্ততা সাউদার্ন পার্টের ইয়েতে এই সি ওয়াটার আসে, যেটাও আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা বাধা দিচ্ছে, এটা একটা প্রবলেম। তারপরে আনপ্ল্যান্ড প্রোডাকশন, আনপ্ল্যান্ড কোনো, যেহেতু ম্যাক্সিমাম ইয়ের ক্ষেত্রে হয় যে ইলিটারেট পপুলেশন রয়েছে অনেকে, বা ভালো মতো শিক্ষিত না, ভালোভাবে টেকনোলজি নলেজ নাই, তো এভাবে যেটা হয় যে আনপ্ল্যান্ড একটা প্রোডাকশন করে থাকে, প্ল্যান্ড ওয়েতে কিন্তু আগাতে পারে না, যেটাও আমার এগ্রিকালচারাল যে ট্রেডের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে আরো বেশি ভূমিকা রাখতে পারতো যদি এই প্রবলেম গুলো সলভ হয়ে যেত। তারপরে আনডেভেলপড মিনস অফ কমিউনিকেশন, এটা অলরেডি অন্য পয়েন্টের মধ্যে চলে আসে যে আমাদের কমিউনিকেশন সিস্টেমে ডেভেলপমেন্ট নাই। তো মেজার্স টু বি টেকেন ফর ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, এখন যদি আমরা আসি, প্রবলেম বললাম, চিত্রটা দেখলাম, তাহলে নিশ্চয়ই প্রবলেম গুলো সলভ করতে হবে। এবং বাংলাদেশ গভর্নমেন্টও অনেক পলিসি নিয়েছে, কৃষকদের হেল্প করার চেষ্টা করছে, উন্নয়নের মানে চেষ্টা করছে। তো এখানে কি কি মেজার্স নিলে এই এগ্রিকালচার ডেভেলপমেন্টটা সম্ভব, সেটা হচ্ছে রিডাকশন অফ ডিপেন্ডেন্স অন নেচার, আমরা যেভাবে নেচারের ওপর ডিপেন্ড করে আছি, সেটা না থেকে আমরা যদি টেকনোলজির ওপর ডিপেন্ড হতে পারি, এবং যে সময় যে ধরনের ফ্যাসিলিটি দেওয়া দরকার এগ্রিকালচার প্রোডাকশনের জন্য, সেটা যদি কনফার্ম করতে পারি, তাহলে কিন্তু আমার কৃষির এখন যে উৎপাদন সক্ষমতা আরো বেশি বাড়াতে পারবো। তারপরে ফ্লাড কন্ট্রোল, বন্যা আমাদের দেশের একটা খুবই মানে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম, এবং এই ধরনের বিভিন্ন ধরনের ইনভায়রনমেন্টাল পলিউশনের জন্য এখনকার যে ঋতু পরিবর্তন হচ্ছে, মানে আগে দেখা যেত যে বছরে একবার বন্যা হচ্ছে, এখন দেখা যাচ্ছে 2-3 মাস পরপরই বন্যা হয়, এবং এটা আমাদের ফসলের কিন্তু অনেক ক্ষতি করে যাচ্ছে, এবং এট দ্য সেম টাইম ইকোনমিতেও। তো এই ফ্লাড কন্ট্রোলের ব্যবস্থা করতে হবে। দেন ইন্ট্রোডাকশন, তার মানে আমার ইনভায়রনমেন্ট নিয়ে আমার সচেতন হতে হবে। তারপরে ইন্ট্রোডাকশন অফ দ্য কালেকটিভ ফার্মিং, কিভাবে আমরা এই সাব ডিভাইডেড বা ডিভাইডেড ল্যান্ড গুলোকে একত্রিত করে হচ্ছে চাষাবাদ করা যায়, এই ক্ষেত্রে কিন্তু নজর দিতে হবে। এবং মোটিভেট কাল্টিভেটরস অ্যাবাউট দ্য বেনিফিটস অফ কালেকটিভ ফার্মিং, কালেকটিভ ফার্মিং মানে কিভাবে আমরা কৃষকদেরকে মোটিভেট করতে পারি যে কালেকটিভলি যদি একটা জমিকে চাষাবাদ করা যায়, তাহলে কিন্তু ওটার প্রোডাকশন ভালো হবে। সো নেসেসারি লস মে অলসো বি ফর্মুলেটেড ফর দ্য সেম, মানে এটা করার জন্য আসলে লস পাস করতে হবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। তারপরে লোন অ্যাট লো ইন্টারেস্ট, কৃষকদেরকে স্বল্প সুদে আসলে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে করে কেউ ক্যাপিটালের ক্রাইসিসের কারণে যে উৎপাদন করতে পারছে না, এরকম ব্যাপারটা যাতে না হয়। মানে আরো কৃষক ফ্রেন্ডলি হতে হবে গভর্নমেন্টকে, বা আরো কৃষক ফ্রেন্ডলি, কি আমাদের দেশ কি কৃষক ফ্রেন্ডলি? যদি হতোই, তাহলে কেন আমরা ঢাকা সিটিতে বসে 80 টাকা কেজি বেগুন খাই বা অন্যান্য ফ্যাসিলিটিস, অন্যান্য সবজি খাই, আর যেখানে কৃষক 5 টাকা 10 টাকা পায়? তার মানে আমরা বুঝতে পারছি কৃষক ফ্রেন্ডলি পলিসি ইমপ্লিমেন্টেশনের কিন্তু ঘাটতি রয়েছে।
মধ্যবিত্ত সিটি লাইফে এক্সপ্লয়েটেড হচ্ছে, তাদের মধ্যবিত্তর চলাচলের সমস্যা, এই ধরনের খাদ্যের খাদ্য মানে এত টাকা দিয়ে কিনে খেতে তাদের সমস্যা, ওখানে তারা এক্সপ্লয়েটেড হচ্ছে। আবার যেখানে আমাদের দেশের ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন রাখছে যে কৃষকরা, তারাও আবার এক্সপ্লয়েটেড হচ্ছে। তো এই জায়গাটায় কিন্তু আমার পলিসি মেকিং এ বা লস তৈরির ক্ষেত্রে বা গভর্নমেন্টে আরো বেশি নজরদারি করা দরকার। তারপরে হচ্ছে সাবসিডি, প্রয়োজনে কৃষকদের সাবসিডি দিতে হবে। তারপরে হচ্ছে পেস্ট কন্ট্রোল, যে ইনসেক্টস গুলো ক্ষতিকারক সেগুলোকে মেরে ফেলার জন্য সেই ধরনের টেকনোলজি বা ফার্টিলাইজার ইউজ করতে হবে, বা সেই ধরনের অল্টারনেটিভ কোনো কিছু আছে কিনা সেটাকে কৃষককে জানাতে হবে। আবার যেগুলো ভালো পোকামাকড় ফসলের জন্য, যেটা খারাপ পোকামাকড়কে খেয়ে ফেলে, সেগুলোকে আবার মেরে ফেললে হবে না, সেগুলোকেও টিকে থাকতে হবে। তো এর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। তারপরে মডার্নাইজেশন অফ এগ্রিকালচার, মডার্ন হতে হবে। পুরো পৃথিবী যেখানে উন্নতির দিকে আগাচ্ছে, সেখানে আমরা কেন মডার্ন টেকনোলজি ইউজ না করে ট্রেডিশনাল পদ্ধতিতে হচ্ছে পড়ে থাকবো? তো এই জায়গাটায় নজরদারি করতে হবে কিভাবে, যে ডিজিটালাইজেশনের কথা বলা হচ্ছে দেশকে, এই এগ্রিকালচার সেক্টরটাকেও কিন্তু মডার্ন হতে হবে। তারপর এডুকেশন আর ট্রেনিং অন এগ্রিকালচার, এবং কখন সম্ভব, যখন আমি এই এগ্রিকালচারের উপরে কৃষকদেরকে ট্রেনিং দিব, এডুকেশন দিব। হ্যাঁ, কি কোনটা করলে ভালো ফসলের জন্য, এই ধরনের ট্রেনিং বেশি বেশি বানাতে হবে। গভর্নমেন্ট থেকে দেয়, আমাদের সরকারের কৃষি সেক্টর যারা রয়েছে সরকারি যে কর্মকর্তা, তারা কিন্তু ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে, বাট আরো পরিমাণটা বাড়াতে হবে। তারপর ডিফিকাল্টিস ইন স্টোরেজ, যেহেতু ফসল কি হচ্ছে একটা সিজনাল হয়, কিন্তু ডিমান্ডটা দেখা গেলো সারা বছরই থাকছে, তো স্টোর করে রাখার ব্যবস্থা কিন্তু করতে হবে, যেটা আমাদের ইয়েতে আসলে কম, তাই না? ব্যবস্থাটা কম। তো এটা যদি করা যায়, তাহলে এই কমোডিটিস গুলো মানে সারা বছর ধরে প্রিজার্ভ করে রাখা সম্ভব হবে। এবং মোটামুটি হেলথ যাতে ক্ষতি না হয়, সেই ব্যাপারটাও নিশ্চিত করতে হবে। তারপরে ডিফেক্টিভ মার্কেটিং সিস্টেম, যে মার্কেটিং সিস্টেমের কথা বললাম, চিত্রটা এরকম যে মার্কেটিং সিস্টেম উন্নতি না, সেখানেও আমাদের নজরদারি দিতে হবে। দেন ইলিমিনেশন অফ মিডিল ম্যান, যে মিডিল ম্যান গুলোর কারণে সবজির দাম বেড়ে যায়, খাবারের দাম বেড়ে যায়, ঠিক আছে? তারপরে কি হয়, সিন্ডিকেট করে রাখে, হ্যাঁ, পেঁয়াজ আটকে রাখে, ডিমান্ড যেটা বেশি দেখে ওটাই। তো এই ব্যাপারগুলোকে কিন্তু দূর করতে হবে, মিডিল ম্যানদের যে ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু দূর করতে হবে। তো অ্যামেন্ডমেন্ট অফ দ্য টিনান্সি অ্যাক্টের দিকেও, প্রজাস্বত্ব আইনের দিকেও কিন্তু নজরদারি করতে হবে। কৃষকদের বেটারমেন্টের জন্য যা যা আইন দরকার সেগুলোকে আছে, বা যে আরো নতুন কিছু দরকার হলে সেগুলোকে পাস করতে হবে। এখন আমরা আসি, যে কৃষি সেক্টরের কথা বলছি, আমরা কি কি, আমরা তো ক্রপ আমরা নর্মালি জানি যে আমাদের অনেক ধরনের শস্য রয়েছে, যেটা আমাদের পরিচিত। আরো কিছু সেক্টর রয়েছে কৃষি ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে ফিশারিজ, তাই না? আমরা মৎস্য উৎপাদন করতে পারি, এবং যেটাও আমাদের মোটামুটি এই আমাদের যেই বেঙ্গল নদীমাতৃক দেশ, আমাদের কিছু নদীমাতৃক দেশ, আর একটা টপিকে রয়েছে এরকম, যে বাংলার আসলে ভূমিটা কেমন, বা মানে জিওগ্রাফিটা কেমন, ওই টপিকটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো এখানে এখানে বলছে যে লার্জেস্ট ফ্লাডেড ওয়েটল্যান্ড, আমাদের কিন্তু অনেক নদী রয়েছে, এবং আমাদের নদীমাতৃক দেশে বলা হচ্ছে, এবং মোর দ্যান 800 স্পিসিস অফ ফিশ, 800 প্রজাতির মাছ কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। So Bangladesh is the fourth largest fish producing country of the world. আর পৃথিবীর মধ্যে চতুর্থ এই ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে। তারপরে the vast food plain of Bangladesh currently remains underutilized for fish production. এবং আমাদের অনেক কিছুই রয়েছে, অনেক জায়গায় আছে যেগুলোকে আমরা ফিশ প্রোডাকশন করতে পারি, আর এটা ইউটিলাইজ করা হচ্ছে না, আরো বেশি করা সম্ভব। এখানে বলা হচ্ছে যে প্রতিদিন একজন মানুষের 70 গ্রাম আসলে মাছ খাওয়া দরকার, এবং আমাদের যে চাহিদা রয়েছে সেটা হচ্ছে 38 মিলিয়ন মেট্রিক টন আমাদের মাছ উৎপাদন করা তাহলে দরকার, এই হিউজ পপুলেশনকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমাদের যেই এগেইনস্ট দিস ডিমান্ড, এই চাহিদার বিপরীতে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশনটা হচ্ছে অনলি 3.4 মিলিয়ন মেট্রিক টন। তো আমরা বুঝতে পারছি আমাদের ল্যাকিংস রয়েছে, আমরা নদীমাতৃক দেশ, আমরা জানি। তার মানে আমরা বুঝতে পারছি প্রতি মানুষের যে প্রতিদিন 70 গ্রাম মাছ খাওয়া দরকার, প্রতিদিন কেন, হয়তো সপ্তাহেও অনেকে খেতে পায় না এটা। এটা কিন্তু আমাদের যে নিউট্রিশন আর একটা সেক্টর আবার চলে আসছে, মানুষের হেলথের জন্য যে পরিমাণ মানে ক্যালোরি খাবার দরকার, এবং যে ধরনের নিউট্রিশন মেনটেন করা দরকার, তার মানে সেটা কিন্তু সম্ভব নয়। এই জন্য অপুষ্টিতে অনেকে ভুগে, অপুষ্টিতে ভুগে, বিভিন্ন রোগ বালায় ভুগে। তো একটা জিনিসের সাথে আমি অনেক কিছুকে কালেক্ট করতে পারি, তার মানে এখন দেখেন এই ফিশারি পড়তে গিয়ে আবার হেলথও চলে আসতেছে, তাই না? মানুষের হেলথ, তো আমাদের ল্যাকিংস রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের অনেক ধরনের প্রবলেম রয়েছে এই সেক্টরটার ক্ষেত্রেও। সো ডিমান্ড ফর সুইট ওয়াটার ফিশ ইন দিস কান্ট্রি ইজ মোর, মানে রয়েছে, এবং আমাদের
এই সাদা পানির মাছের আর ডিমান্ড বেশি রয়েছে। তো এখানে প্রোডাকশন রিলেটিভলি মোর এখানে করা সম্ভব। এখন ছোট ছোট ভাবে উদ্যোক্তা তৈরি করার কথা বলা হচ্ছে, তাই না? উদ্যোক্তা তৈরি করতে হবে, এই সেক্টরে উদ্যোক্তা হও, চাকরি খোঁজা বাদ দাও, এগুলো আমরা এখন বলা শুরু করছি। এখন কেমন অনেকে করছে, কিন্তু আমাদের ল্যাকিংসটা আমরা দেখলাম যে আমাদের যে পরিমাণ ডিমান্ড আছে সেই পরিমাণে আমাদের প্রোডাকশন নাই। তো এখানে রিজনস ফর স্টোরেজ অফ ফিশ, এখানে আমরা কি কি করতে পারি, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে যে গভর্নমেন্ট পলিসি দিতে হবে, তারপর ল্যাক অফ প্রপার আউটলুক ফর ফিশ প্রোডাকশন। হ্যাঁ, ঠিক আছে, ওই ওই টপিক গুলোর মতোই মোটামুটি রেলিভেন্ট কিছু টপিক এখানে আছে। সো আনপ্ল্যান্ড অ্যাপ্লিকেশন অফ মেডিসিনস ফর ডিফারেন্ট ক্রপস, কি হয়েছে, অবস্ট্রাকশন অফ টু নর্মাল ফার্টিলাইজেশন অফ ফিশারি, এগুলো হচ্ছে পয়েন্ট যে আমাদের এই র্যাঙ্কিংস গুলো রয়েছে বা উন্নতি করতে হলে আমাদের কোন দিকে নজর দিতে হবে। ইনক্রিজ ডিমান্ড ফর ফিশ, ডিফিকাল্টিস ইন কমিউনিকেশন এন্ড স্টোরেজ, এখানেও কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম রয়েছে। মোরলেস সেম ধরনেরই প্রবলেম। স্টেবল টেস্ট টু অফ দ্য কনজিউমার্স, তো আমাদের এখানে রেমিডিজ এর কথা বলা হয়েছে যে এই সেক্টরটাকে, ফিশারিজ সেক্টরটাকে উন্নতি করতে হলে কি ধরনের স্টেপ নিতে হবে, এই পয়েন্টস গুলো রয়েছে। যেহেতু আমাদের অনেক চ্যাপ্টারটা আসলে বড় বা পয়েন্টস করে দেওয়ার কারণে পেজের বড় বড় হয়েছে আর কি। তারপরে এখানে লাইভ স্টক রিসোর্সেস অফ বাংলাদেশ, আমাদের যে পোল্ট্রি সেক্টরের যেই ডেভেলপমেন্ট হয়েছে এবং আমাদের পুষ্টির চাহিদা যোগানে কিন্তু এই পোল্ট্রি লাইভ স্টক রিসোর্সের কিন্তু অনেক বেশি ভূমিকা রয়েছে। এবং ইকোনমিতেও বলছে 1.7% ন্যাশনাল ইকোনমিতে কিন্তু লাইভ স্টক অ্যাজ এ সাব সেক্টর মানে হিসেবে কন্ট্রিবিউশন রাখছে। এবং অনেক ল্যান্ডলেস বা হচ্ছে গরিব কৃষক এই ধরনের লাইভ স্টক রিসোর্সের কারণে, এই ধরনের পোল্ট্রি ফার্ম ডেভেলপ করে বা এই ফিশারি করে, এরা কিন্তু তাদের তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করছে এবং সরকার থেকেও ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এটা করতে পারলে এই বিষয়টা কিন্তু এমপ্লয়মেন্ট বাড়াবে, ঠিক আছে, লাইভলিহুড অপরচুনিটিস বাড়াবে, এমপ্লয়মেন্ট সেক্টরটাকেও তারা কিন্তু এক্সপ্যান্ড করতে সম্ভব। তো এই জন্য এই রিসোর্সটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং ম্যানি ল্যান্ডলেস কৃষক যারা রয়েছে, তারা যাদের অনলি ওয়ান জীবিকা নির্বাহের মানে যে উপায়, সেটা কিন্তু এই লাইভ স্টক। তো এখানে রিসোর্স, তো এখানে বলছে যে এখানে কিছু ডেটা দেওয়া হয়েছে যে কি পরিমাণ করছে, ঠিক আছে। তারপরে দ্য গ্রোথ অফ বিজনেস সার্ভিসেস ইন পোল্ট্রি অ্যান্ড ডেয়ারিজ রিমার্কেবল, আমাদের গরুর ফার্ম হতে পারে সেটা। তারপরে ওখান থেকে আবার ডেইরি মিল্ক বা এই ধরনের সেক্টরের সাথে ওটা কানেক্টেড। এবং এই সবগুলো বিষয় একসাথে কন্ট্রিবিউটিং টু এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড পোভার্টি রিডাকশন। আমরা কিন্তু পোভার্টি রিডাকশনের ক্ষেত্রে আমরা যে ল্যান্ডলেস পিপল বলছি, আমরা যে কিছু কাজ করার ক্ষমতা নাই বা কিছু করতে পারছে না, এই ধরনের রিসোর্স গুলোকে কাজে লাগিয়ে কিন্তু মানুষ ইকোনমিক্যালি ডেভেলপ হচ্ছে, সলভেন্ট হচ্ছে এক কথায় গ্রামের মানুষগুলো। এবং এটা একটা মানে খুব অল্প সময়ে ভালো ইনকাম দিতে পারে। তো এখানে বলছে অলমোস্ট 75% the total population lives in villages. Most of them depend on agriculture for their livelihood and they carry out their agricultural activities mainly with the help of cattle. এবং আমাদের কিন্তু যে ক্যাটেলের যে প্রয়োজনীয়তা, কৃষকরা কিন্তু ওইটা দিয়েই তাদের কাল্টিভেশন করছে। তো ওই পরিমাণটা বাড়িয়ে আমাদের যদি 10টা গরু দিয়ে একটা মানুষ খামার করে, সেখান থেকে কিন্তু সে আদার্স তার উপরে ইনকাম যোগ হবে এবং বছর খানেকের মধ্যেই সে এগুলোকে পেলে বসে বড় করলে দেখা গেল যে কি তার ইনকামের অনেক বেশি ইমপ্রুভমেন্ট ঘটবে। তো এই লাইভ স্টক সেক্টরটাও আমাদের যে মানে ইকোনমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কৃষকদের উন্নয়নেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো কি কি পদক্ষেপ নিতে হবে ছোট্ট করে এখানে একটু বলা হয়েছে, কি কি পদক্ষেপ নিতে হবে অল্প একটু, তো এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে আসি ফরেস্ট্রি, আমাদের যে বনভূমি, এবং এটাও আমাদের কি বনভূমিটা খুব ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। এবং এখানে যে ফরেস্ট এরিয়ার কথা বলা হচ্ছে অ্যাবাউট 4 মিলিয়ন একরস এবং এবং এখানে বলছে যে হুইচ ইজ অ্যাবাউট 12% অফ দ্য টোটাল ল্যান্ড এরিয়া, যেটা রয়েছে যে পরিমাণ, সেটা হচ্ছে আমার দেশের মানে ল্যান্ড এরিয়ার সাথে যেই পরিমাণ বনভূমি থাকা দরকার 25%, সেটা কিন্তু নাই, আমাদের হচ্ছে অনলি 12%। এবং দিনে দিনে হয়তো বা এটা অনেক কমে যাচ্ছে। এবং মানে গাছপালা উজাড় করা, বনভূমি উজাড় করা, কারণ বনভূমি উজাড় করে ইন্ডাস্ট্রি করার প্রবণতা, এই বিষয়গুলো হচ্ছে। আবার গভর্নমেন্ট থেকে বিভিন্ন সময় দেখা যায় যে গাছ লাগানো কর্মসূচি চলছে, মুজিব বর্ষে 3টি করে গাছ লাগান, এই যে এই বিষয়গুলো কেন, কারণ আমাদের বনভূমি কম। আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স, এনভায়রনমেন্টকে সুস্থ রাখার জন্য এই স্টেপ গুলো কিন্তু নেওয়া হয়, কারণ আমাদের যে ল্যাকিং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিমাণ থাকা দরকার তার অর্ধেক পরিমাণ রয়েছে। এই কারণেই মাঝে মাঝেই এই ধরনের প্রজেক্ট হাতে নেওয়া হয়। সো ইনঅ্যাডিকুয়েট ফরেস্ট
land of the country is mainly due to destroying forest resources in a massive scale. এটার পেছনে দায়ী হচ্ছে যে এই বনভূমি যে দরকার এই প্রয়োজনীয়তাটা মানুষ ফিল করে না, এবং হচ্ছে মানে বেশি বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ওখানে হয়তো বা ঘর বাড়ি বানাবে, ইন্ডাস্ট্রি বানাবে, বন উজাড় করে দাও, দরকার নাই এই ধরনের। কিন্তু আলটিমেটলি আমাদের এই বনভূমির যে একটা নিয়ম রয়েছে যে আমার যত ল্যান্ড এরিয়া তার সাথে একটা নির্দিষ্ট পরিমাণ বনভূমি থাকতে হবে মানুষের যে ইকোলজিক্যাল ব্যালেন্স রাখার জন্য, মানুষের সাপোর্ট দেওয়ার জন্য, মানুষকে প্রকৃতিকে সাপোর্ট দেওয়ার জন্য। এই জায়গাটা থেকে কিন্তু মানুষের নলেজটা কম রয়েছে, এবং আদার্স অনেক কিছু জ্বালানি কাজের জন্য গাছপালা কাটা হচ্ছে, ফার্নিচারের জন্য, হ্যাঁ নিউ আরবানাইজেশন, নতুন একটা সিটি ডেভেলপ হবে, ওখানে হয়তো আগে বনভূমি ছিল ওখানে কেটে ফেলছে। এই সবগুলো ব্যাপার কিন্তু কি হচ্ছে, আমার সয়েল ইরোশন ঘটাচ্ছে, তাই না? আবার অনেক প্রবলেম কিন্তু এটার সাথে। ইনভায়রনমেন্টাল পলিউশনে যদি বাড়ে, দেন আমাদের কিন্তু মাস্ক পরার কথা এখন না, মাস্ক পরার কথা কয়েক বছর আগে থেকেই বলা হয়েছে যে আমাদের এয়ার পলিউশন অনেক বেশি। তো এই যে এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু সবগুলোই বনভূমি না থাকার কারণে কিন্তু এটা একটা কারণ রিলেটেড। তো এখানে ইম্পর্টেন্ট অফ ফরেস্ট রিসোর্সেস অবশ্যই ইম্পর্টেন্স রয়েছে। এখানে বলছে অ্যাবাউট 3.40 মিলিয়ন রুরাল পোর আর নাও পার্টিসিপেটস ইন দ্য সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রাম। এই ফরেস্ট্রি প্রোগ্রাম যে হাতে নেওয়া হয়েছে সেখানে অনেকে অন্তর্ভুক্ত, এবং ইকোলজিক্যাল ব্যালেন্স এন্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন আর ইন ক্রুশিয়াল স্টেট। আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্স এটা কিন্তু খারাপ কন্ডিশন আছে। সো হিল ফরেস্ট কি হচ্ছে যে কমন প্রবলেমস আর ইরোশন, আমাদের যে পাহাড় ধস হচ্ছে, হিল ফরেস্ট উধাও করার জন্য, উজাড় করার জন্য পাহাড় ধসের পরিমাণ বাড়বে, ওভার এক্সপ্লোরেশন হবে, লস অফ সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতা কমে যাবে, এবং কি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টও সেখানে আমরা কি করেছি আমাদের বিভিন্ন প্রজেক্ট নেওয়ার কারণে কিন্তু সুন্দরবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে সুন্দরবন আমাকে অনেক ধরনের প্রোটেকশন দিয়ে থাকে, অনেক ঝড় তুফান থেকে বাঁচিয়ে থাকে, কিন্তু একটা ঢাল হিসেবে কাজ করে। তো আমরা অনেক সময় মডার্নাইজড হতে হতে, ইন্ডাস্ট্রিয়ালাইজড হতে হতে এই ব্যাপারগুলো ভুলে যাই। তারপরে পোর ওয়াটার অ্যান্ড পেস্ট, এই পোর ওয়াটার দিবে, হ্যাঁ ওয়াটার ক্রাইসিসও বাড়বে, এবং এই সবগুলো ব্যাপার কিন্তু আমার আদার্স অন্যান্য প্রবলেম ক্রিয়েট করবে, যেটা আমাদের মানুষদের জন্যই ক্ষতিকারক। সো এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য কিছু পলিসি হাতে নেওয়া হয়েছে। যেমন এখানে বলছে দিস টার্গেট ইজ টু রেজ প্রোডাক্টিভ ফোর্স ফরেস্ট কাভারেজ ফ্রম 13 to 15% বাই 2020। তার মানে এই 2021 সাল যেটা চলছে এখানে একটা টার্গেট নেওয়া হয়েছিল যে 13 থেকে 15% কি করবে, বাড়াবে, 30 থেকে 50% বাড়িয়ে ফেলবে। এই ধরনের একটা প্রজেক্ট কিন্তু হাতে নেওয়া হয়েছে। তারপরে ইনক্রিজিং দ্য ট্রি কাভারেজ অফ 2.84 মিলিয়ন হেক্টর ডেজিগনেটেড ফর ফরেস্ট। ওকে, এই জায়গাটাও কিন্তু বিভিন্ন ধরনের পলিসি হাতে নিয়েছে গভর্নমেন্ট। তার মানে মাঝে মাঝে দেখবেন বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি মেলা, বৃক্ষরোপণ কর্মসূচি এগুলো কিন্তু করা হচ্ছে। এই বনভূমি যে কম এই জন্যই আসলে। তো এই জায়গাটাও আপনারা অল্প করে পড়ে নেবেন, কিছু কিছু হচ্ছে বিষয় বা পয়েন্টস এখানে ডিসকাস করা হয়েছে। তো এই জায়গাটায় আর কিছু বেশি পড়ার নেই, আপনারা বাকিটুকু ওই পিডিএফটা দিয়ে দিব, ওখান থেকে পড়বেন। সো আমরা মোটামুটি কিন্তু অনেকগুলো এরিয়ারই কৃষিতে যা যা সেক্টর যেগুলো আছে অনেকগুলো এরিয়াই কভার করলাম, যে আমার যে কনসেপচুয়ালাইজেশন অফ এগ্রিকালচার সেখানে কোন কোন বিষয়গুলো ঢুকছে ওটা ইয়ে করলাম। এখন হচ্ছে ওয়াটার রিসোর্স অফ বাংলাদেশ, আমাদের পানি সম্পদ, পানি কিন্তু একটা সম্পদ, পানির অপর নাম জীবন। তো এখানে এই ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের কিছু কি রয়েছে, ইম্পর্টেন্স অফ ওয়াটার রিসোর্স। ওয়াটার না থাকলে তো আমাদের অন্য অনেক কিছুই হবে না, যেমন এগ্রিকালচারের জন্য পানি দরকার, এটার উপর আমরা নির্ভরশীল ওয়াটারের উপরে, এই জায়গাটায় প্রবলেম। তারপরে কি হয়েছে নেভিগেশন, এই জায়গাটাও কিন্তু প্রবলেম দেখা দিবে পানি ইয়ে থাকলে। হাইড্রো ইলেকট্রিসিটি বা পাওয়ার উৎপাদনের ক্ষেত্রেও আমার পানি দরকার, সেটাও যদি পর্যাপ্ত না থাকে প্রবলেম দেখা দিবে। নিউট্রিশন, পর্যাপ্ত প্রতিদিন আমাদের খাবারের যে দরকার, যে উৎপাদন করার জন্য যে পানি দরকার, কৃষির ক্ষেত্রে কিন্তু 70% ওয়ার্ল্ডের পানি ইউজ হয়। আমরা যদি মনে করি খাওয়া এবং গোসল করা, কাপড় কাচা এগুলোর ক্ষেত্রে পানি ইউজ হয় বেশি, নট লাইক দ্যাট। খাদ্য উৎপাদনের জন্যই ওয়ার্ল্ডের যে পানি রয়েছে 70% সেখানে ইউজ করা হয়, এবং 20% হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য, আর 10% হচ্ছে মানুষের খাওয়া দাওয়া এসবের জন্য ইউজ করা হয়। তো আমাদের যে কৃষির যে উন্নয়ন সেটার জন্য কিন্তু ওয়াটার রিসোর্সের সংরক্ষণ করা দরকার, বা এই ক্ষেত্রে মনোযোগী হওয়া দরকার। ইকোসিস্টেম, আমাদের ইকোলজি বা এনভায়রনমেন্ট এটাকেও সুন্দরভাবে রাখার জন্য কিন্তু ইকোসিস্টেমের মধ্যে ব্যালেন্স রাখার জন্য ওয়াটার রিসোর্সের কিন্তু গুরুত্ব রয়েছে। তারপরে ইরিগেশন সিস্টেমের গুরুত্ব রয়েছে নিঃসন্দেহে, যেটা এগ্রিকালচারের জন্য আমরা তো মোটামুটি জানলামই। তো ওয়াটার স্কার্সিটি কিন্তু দেখা দিয়েছে, এবং বলা হচ্ছে যে পৃথিবীতে যে পরিমাণ পানির চাহিদা রয়েছে পৃথিবী কিন্তু তার থেকে 40% লেস যোগান দেওয়ার সক্ষমতা রাখে, মানে আমাদের ক্রাইসিস রয়েছে। হ্যাঁ, আমাদের পৃথিবীতে যা পানি দরকার সেখানে হয়তো আমার
60% পানি আছে। তো এইভাবে আমাদের ওয়াটার স্কারসিটি ওয়ার্ল্ড ওয়াইডই দেখা দিচ্ছে, এবং বাংলাদেশও আছে যে দু একটা এলাকায় মানুষ পানির জন্য তাদের অনেক দূর দূরান্তে যেতে হচ্ছে। ঢাকা সিটিতে যাদের ওয়ার্কিং ক্লাস, পোর ক্লাস, তাদেরকেও পানির জন্য অনেক দূর দূরান্তে যেতে হচ্ছে। এই ধরনের অবস্থা কিন্তু তৈরি হয়েছে। তার মানে ওয়াটার স্কারসিটি বাংলাদেশেও দেখা দিয়েছে, এবং ইন্ডিয়া বা মিডিল ইস্টের অনেক কান্ট্রিতে এত পরিমাণ পানির সংকট, যে এত বিশুদ্ধ পানির এত পরিমাণ সংকট, এবং কৃষি ক্ষেত্রে পানি ইউজ করার মতো কিন্তু তারা ওয়াটার পাচ্ছে না। সো এই প্রবলেম গুলো দেখা দিয়েছে, এবং এটাকে কি বলছি আমরা, ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট, সেটার কারণে কিন্তু হয়েছে। এটা কিন্তু প্রবলেমেটিক। সো এই জায়গাটাও আমাদের নজরদারি করতে হবে। লং টার্ম ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, কিছু স্ট্র্যাটেজির কথা এখানে বলা হয়েছে সংক্ষেপে, এটা আমি এখানে ইনক্লুড করে নেই। তারপর আসি পাওয়ার রিসোর্স অফ বাংলাদেশ। এখানেও কিন্তু কি হয়েছে যে কোল, ওয়েল, এগুলো কিন্তু সোর্স অফ এনার্জি, এইটাকেও যথাযথভাবে ইউজ করতে হবে, বিকজ এইগুলো আসলে লিমিটেড থাকে। এই রিসোর্স গুলো, যেমন ফর এক্সাম্পল ওয়াটার রিসোর্স, এটা লিমিটেড থাকে। তারপরে হচ্ছে অন্যান্য যেই আমাদের রিসোর্স হচ্ছে সেগুলো লিমিটেড থাকে। তো এগুলোকে যথাযথ রেসপন্সিবল আইডি আসলে ইউজ করতে হবে। দেন আসি আর একটা বিষয়, যেটা হচ্ছে সোলার এনার্জি, যেটা আমাদের মতো দেশের ইলেকট্রিসিটি বা অন্যান্য এনার্জি সেক্টরটাকে কি বলবো ডেভেলপ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অনেক গ্রামেই এখন সোলার লাইট বা এই সানলাইট হচ্ছে ইউজ করে এই ধরনের সোলার এনার্জিতে রূপান্তরিত করে কিন্তু ইউজ করা হচ্ছে, তাই না? এবং আমরা কিন্তু নর্মালি ট্রেডিশনালি চিন্তা করলেও আমরা সানলাইট অনেক আগের থেকে কিন্তু ইউজ করছি, কাপড় শুকানোর কাজে ইউজ করি, তাই না? অন্যান্য ইয়েটা কিন্তু আমরা ইউজ করি। তো ওইটাকে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে, এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা তো এই ব্যাপার ভালোভাবে বুঝবে। সো দিস হ্যাজ প্ল্যান প্লেস সোলার এনার্জি ইন দ্য ফরফ্রন্ট অফ রিনিউয়েবল এনার্জি। এটা যেহেতু শেষ হবে না, এটা কি আমি যেহেতু সূর্যের আলোর মাধ্যমে এই ধরনের একটা এনার্জি তৈরি হচ্ছে, তো যেটা আমি মানুষের মধ্যে যদি ইউজ করার ক্যাপাবিলিটি বাড়াতে পারি, বা এই সেক্টরটাকে যদি উন্নতি করি, সেটা আলটিমেটলি আমার দেশের উন্নয়নে, মানুষের জীবন সহজ করার ক্ষেত্রে কিন্তু আরো বেশি হেল্প করবে। তো এই ছিল মোটামুটি আমার সেক্টর কৃষি, কৃষির প্রবলেমস কি কি, চ্যালেঞ্জেস কি কি কি, অনেক কিছু নিতে হবে পদক্ষেপ, সেগুলো ডিসকাস করা। পাশাপাশি কৃষির যে সেক্টর গুলো রয়েছে, ফিশারিজ হোক বা অন্যান্য যাই হোক, ফরেস্ট্রি হোক, সেগুলো দিকেও নজরদারি দিতে হবে। বা আমাদের অনেক প্রবলেম রয়েছে, সেগুলো সলভ করতে হবে, এবং আমাদের ল্যাকিংসটা আমরা বুঝতে পারলাম যে আমাদের কি ধরনের ল্যাকিংস আছে, তাই না? এই ল্যাকিংস গুলো আসলে আছে বিধায় দেশের টোটাল ডেভেলপমেন্টে কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি, বা যে ধরনের দেশ আমরা পেতে পারতাম তার থেকে একটু কম ধরনের উন্নতি আমরা দেখতে পাচ্ছি। যদিও ট্রাইং, গভর্নমেন্ট থেকে ট্রাইং করা, মানে চেষ্টা করা হচ্ছে, উই আর ট্রাইং, বাট আরো বেশি হওয়া দরকার। তো মোটামুটি এইভাবে আপনারা পয়েন্টস গুলো মনে রাখবেন। পয়েন্টস গুলো মনে রাখলে সবগুলো টপিকের সাথেই এগুলো কানেক্টেড, মানে পয়েন্টস গুলো একই রকম, তাহলে আপনারা লিখতে পারবেন। এখন আমরা চলে যাই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তাহলে কেমন। আমরা মোটামুটি কৃষি এগ্রিকালচারাল সেক্টরটা জানলাম, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা কেমন এটাও আমাদের জানার মানে অনেক কিছু রয়েছে। তখন আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে চলে যাই। এটা কি আসলো? ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাতে ওকে, এটা হচ্ছে আপনাদের যে আমি বইটা টেক্সটটা সাজেস্ট করেছি সেখানকারই কিন্তু স্ক্যান কপি। যেহেতু অনেক বড় চ্যাপ্টার এবং শুধু পয়েন্টস, এ কারণে আমি আর হচ্ছে আলাদা স্লাইড বানাই নাই। তো এখানে ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, নিঃসন্দেহে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটছে, এবং ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অনুযায়ী আমাদের, আমরা কিন্তু পপুলেশন গ্রোথের ক্ষেত্রেও এখন অনেকটা কি আমরা ম্যাচিউর ইন্ডাস্ট্রির মতো একটা দেশে আছি, যেখানে আমাদের পপুলেশন গ্রোথও কিন্তু কমে আসতেছে। এখন অনেক পপুলেশন, কারণ আগে আগে যে ফার্টিলিটি রেট ছিল সেটা অনেক বেশি ছিল, যার ফলশ্রুতিতে এখন আমরা অনেক বেশি পপুলেশন দেখতে পাই। কিন্তু আমাদের এখনকার জেনারেশনে কি হয়, এখনকার কাপলদের কিন্তু দুইটা একটা এরকম বাচ্চা হচ্ছে, তার মানে আমাদের পপুলেশন কিন্তু আগামীতে কমে আসবে, এরকম একটা ডেটা আমাদের সামনে আছে। সো এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও ঘটছে, এখন অনেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, যেমন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপড একটা ইন্ডাস্ট্রি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক সুনাম রয়েছে, এবং আমরা ওটা এক্সপোর্ট করে অনেক আসলে ইকোনমিকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছি। তো এই যে আমাদের এবং আদার্স অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, কটেজ ইন্ডাস্ট্রি রয়েছে, ছোট ছোট ক্ষুদ্র শিল্প রয়েছে, সেগুলো আমাদের দেশে কিন্তু রয়েছে। তো আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ গোয়িং অন। তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কিছু প্রবলেম রয়েছে, এবং হোয়াট ইজ ইন্ডাস্ট্রি, এখানে কি তার মানে প্রোডাকশন হবে, সবকিছুই হবে, কিন্তু থ্রু মেকানাইজড প্রসেস। হ্যাঁ, মেশিনারি মেকানাইজড প্রসেস অনুযায়ী হবে। ট্রেডিশনাল, আগে যে ট্রেডিশনালি সবকিছু আমি প্রোডাক্ট মানে প্রোডাকশন করতাম, ইন্ডাস্ট্রিতে এখানে সব মেশিনারি ইনভলভমেন্ট থাকবে, এবং হিউজ প্রোডাকশন হবে একটা ইন্ডাস্ট্রিতে, অনেক অনেক
প্রোডাকশন করা সম্ভব, অনেক মানুষের ডিমান্ডকে আসলে ফুলফিল করা সম্ভব, ওই ধরনের যোগান দেওয়া সম্ভব। সো ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রি ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ, নিঃসন্দেহে এই মডার্নাইজেশন যে ঘটছে পুরো পৃথিবী জুড়ে এবং এই ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমার পপুলেশনের চাকরির যোগান বলি বা খাদ্যের যোগান বলি, যাই বলি না কেন, আমরা কিন্তু ইকোনমির উন্নয়নের জন্য এই ইন্ডাস্ট্রি সেক্টরের অনেক বেশি হচ্ছে ইয়ে রয়েছে, অবদান রয়েছে। তো এখানে ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রি ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ, তা আমরা বুঝতে পারছি এর এই পয়েন্টের মধ্যে আমরা কি কি জানতে পারবো। এগ্রিকালচারের ইম্পর্টেন্সটাও কিন্তু দেখবো, যেহেতু র মেটেরিয়ালস আসছে এগ্রিকালচারের থেকে। ওইখানে বলছে মডার্নাইজেশন অফ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিকে উন্নতি করতে হলে প্রথমে আমাকে করতে হবে এগ্রিকালচার সেক্টরকে মডার্ন করতে হবে। হ্যাঁ, ওখানে মানে মডার্নাইজেশন ঢোকাতে হবে। তারপরে মডার্ন টেকনোলজি ইউজ বাড়াতে হবে, প্রসেসিং অফ কমোডিটিস অ্যান্ড প্রোডাক্টস, এই জায়গাটাও কিন্তু মানে ইয়ে করতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস প্লে এ ভাইটাল রোল ফর প্রোডাকশন অফ কনজাম্পশন গুডস ফ্রম এগ্রিকালচার অ্যান্ড প্রপার প্রসেসিং অফ এগ্রিকালচার কমোডিটিস ফ্যাসিলিটিস এক্সপোর্ট, এই যে আমরা হচ্ছে এক্সপোর্ট করতে পারি বিভিন্ন কৃষি পণ্য, এই যে কথা বলেছে। তারপরে ফরমেশন অফ স্টেবল ইকোনমি, আমার ইকোনমিকে স্টেবল রাখার চেষ্টা করতে হবে। আনস্টেবল ইকোনমি, হ্যাঁ মানে সঠিকভাবে কোনো কিছু মেনটেন করা হচ্ছে না, একবার হচ্ছে বেশি ইনকাম হচ্ছে একবার কম, এরকম ব্যাপারটা হলে হবে না, মোটামুটি একটা স্টেবল ইকোনমির মধ্যে দিয়ে যেতে হবে। মেইনটেনেন্স অফ ব্যালেন্স অফ ট্রেড, বিজনেস এর ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে কিন্তু মানে ফিনিশ প্রোডাক্ট যেহেতু আমি ইয়ে করব, বের করব ইন্ডাস্ট্রি থেকে, তো এই ক্ষেত্রে আমার বিজনেসের সকল ইস্যুগুলা কিন্তু সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে, যাতে এখানে কোনো প্রবলেম দেখা না দেয়। তারপর র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আমার ইকোনমিকে যদি আরো বেশি প্রোডাক্টিভিটি বাড়িয়ে আরো বেশি ইমপ্রুভ করতে চাই, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন সেটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে, অনেক বেশি উৎপাদন করার চেষ্টা করতে হবে। তারপরে এক্সপ্যানশন অফ টেকনিক্যাল এডুকেশন, আমাকে স্কিল লেবার দিতে হবে, ঠিক আছে, যে কেউ কোনো 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 না কোনো বিষয়ে স্কিলড হবে এবং ইন্ডাস্ট্রির সেক্টরে কিন্তু হেল্প করবে। এই জন্য আমার টেকনিক্যাল মানে পড়াশোনা বাড়াতে হতে, এমন ধরনের স্কিল দিতে হবে, এমন ধরনের কোর্স চালু করতে হবে যেগুলো আসলে এই আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে স্কিল লেবার হিসেবে মানে দিতে পারে, স্কিল লেবারের যোগান দিতে পারে। তারপরে ইমপ্রুভড মিনস অফ কমিউনিকেশন, নিঃসন্দেহে আমার যাতায়াত ব্যবস্থা ভালো না হলে আমার হচ্ছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কি মানে জাস্ট মানে সাপ্লাই চেনটা কি, সাপ্লাই দিতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে প্রোডাক্ট গুলো নিয়ে, প্রোডাকশন তো করব ফিনিশ প্রোডাক্ট, সেটা তো আবার বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হবে। সো কমিউনিকেশন সিস্টেমের উন্নতি, এটা এগ্রিকালচার উন্নতির জন্য দরকার, এটা ইন্ডাস্ট্রি সেক্টর উন্নতির জন্য দরকার, এই জন্য কমিউনিকেশন সিস্টেমটা ভালো হওয়া খুবই দরকার। তো এখানে কি হয়েছে, সলিউশন অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম দূর করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু রাখছে, যদিও ওয়ার্কার্সদের অনেক প্রবলেম রয়েছে, ওয়ার্কার্সদের এক্সপ্লয়েট করা হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি হলে আনএমপ্লয়মেন্ট দূর হবে, অনেক বেকার স্টুডেন্টস বা বেকার হয়ে তারা বসে আছে, তারা কিন্তু কাজের সন্ধান পাবে। সো ফরমেশন অফ সেলফ রিলায়েন্ট ইকোনমি, এই যে আমাদের ইকোনমির ক্ষেত্রে যখন আমরা ম্যাচিউরড হব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইকোনমিটাকে স্টেবল করবে এবং সেলফ রিলায়েন্ট করবে। তারপরে প্রপার ইউটিলাইজেশন অফ ডোমেস্টিক রিসোর্সেস, আমাদের যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে যেমন ওগুলোর প্রপার ইউটিলাইজ কিন্তু করতে হবে। হ্যাঁ, ওইগুলোকে ইউটিলাইজ না করে আমি যদি সবকিছু বাইরে থেকে আমদানি করে ইয়ে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। মেইনটেনিং ল, অর্ডার অ্যান্ড ডিফেন্স, সবকিছুর ক্ষেত্রে মেইনটেইন করার চেষ্টা করতে হবে, সব যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এবং আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রি ছিল, যেটা আমাদের যদি পাট শিল্পের কথাই বলি, জুট শিল্প, এই ক্ষেত্রে কিন্তু কি আমাদের সোনালী আঁশ বলা হতো, এবং আমাদের লিবারেশনের আগ পর্যন্ত এই 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 জুট ইন্ডাস্ট্রি কিন্তু খুবই ডেভেলপ ছিল অনেক দেশে বিদেশে। এখন যেমন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, মানে আমাদের যেমন এই গার্মেন্টস সেক্টরটা সব দেশে হচ্ছে এক্সপোর্ট করছে, কিন্তু এই জুট ইন্ডাস্ট্রি একটা সময় এরকম কিন্তু ছিল, পরবর্তীতে জুট ইন্ডাস্ট্রির অনেক প্রবলেম দেখা দেয় এবং এখনো ফেস করছে। এখানকার যেই মানে পাট শিল্পের যে শ্রমিকরা, তাদের দেখা যায় তারা আন্দোলন করছে, বেতন পাচ্ছে না, মানে এই সেক্টরটা আসলে ধস নেমেছে এখানে। তো এই জায়গাটাই কিন্তু আমাদের আরো পলিসি নেওয়া দরকার। একটা সময় সোনালী আঁশের দেশ যে বলা হচ্ছে, এটাই কিন্তু ইকোনমিকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে, যেমন পাকিস্তান পিরিয়ডে কিন্তু এই ইন্ডাস্ট্রির কারণেই অনেক বেশি টাকা পয়সা তারা ইনকাম করেছে পাকিস্তানের মধ্যে। সো এখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি 407 স্পাইনিং মিলস আর এস্টাবলিশড আপ টু 2015, এখন তো আরো বেশি হয়েছে। সুগার ইন্ডাস্ট্রি, আমাদের চিনি শিল্প ইন্ডাস্ট্রিগুলোর কথা আমরা জানি, সার শিল্পের কথা জানি, তারপরে কাগজ শিল্পের কথা জানি, এগুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের অন্তর্ভুক্ত, এবং এগুলো আমাদের ইকোনমিতে এবং এই সেক্টরগুলোতে প্রচুর ম্যান পাওয়ার লাগে, প্রচুর লেবার এখানে কাজ করছে এবং আমাদের কর্মসংস্থান হচ্ছে। বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন,
এই যে বেসিক এটা রয়েছে, কর্ণফুলী রেয়ন মিল, অনেক ধরনের ইন্ডাস্ট্রি আসলে আমাদের রয়েছে, টিম্বার ইন্ডাস্ট্রি, ওয়েল রিফাইনারি ইন্ডাস্ট্রি, অনেক ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে। এই বিষয়গুলো আপনারা একটু রিডিং দিয়ে নেবেন কি কি রয়েছে। তারপরে কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেস ইন বাংলাদেশ, এখানেও অনেক ল্যাকিংস রয়েছে। কি কি কারণে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজড, এখনো ফুললি ইন্ডাস্ট্রিয়ালাইজড না কেন? আমাদের ডেভেলপমেন্ট ফেজটা হচ্ছে গোয়িং অন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ গোয়িং অন, কিন্তু আমরা আরো বেশি ম্যাচিওর ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারতাম অনেক আগে, কিন্তু এটা হয় নাই। এর পিছনে কিছু কারণ রয়েছে, যেমন হিস্টোরিক্যাল কেসেস। হিস্টোরিক্যাল কেসেস হচ্ছে এখানে বিভিন্ন সময় আমরা যখন হিস্ট্রি মানে ব্যাকগ্রাউন্ড অফ দা কি বেঙ্গল পড়ছিলাম, তখন দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জন শাসন করেছে। তো এই হিস্টোরিক্যাল যে কেসেস গুলো রয়েছে, যেমন ডিউরিং দ্য ব্রিটিশ রেইন different mills and factories were grown in the adjacent areas of Kolkata on the basis of availability of raw materials of this country. এই যে প্রথমে কিন্তু আমাদের এই বেঙ্গলের এই এরিয়াটাতে, ঢাকা বা আমাদের দেশ এখন যেটা, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। ব্রিটিশ রেইনে যখন ছিল, ব্রিটিশরা যখন শাসন করছিল, দেখা গেলো কলকাতা বেসিসে উন্নতি হয়েছে, হ্যাঁ, আমাদের ঢাকা বেসিসে কিন্তু উন্নতি হয় নাই। এটা হচ্ছে হিস্টোরিক্যাল কেস, আমরা হিস্টোরিক্যালি অনেকটা পিছিয়ে ছিলাম। ল্যাক অফ অ্যাডিকুয়েট এন্টারপ্রেনিয়ার্স, আমার এখানে উদ্যোক্তা তৈরি হয় না, মানুষ রিস্ক নিতে পারে না, হ্যাঁ, যে উদ্যোক্তা নতুন ভাবে তৈরি হবে, আরো কর্মসংস্থানের সৃষ্টি করবে, এই জায়গাটা একটা ল্যাকিংস রয়েছে। কলোনিয়াল রুল তো অবশ্যই একটা প্রবলেম, যে 47 থেকে 71 পর্যন্ত আমাদের কি হয়েছে, পাকিস্তান আমাদেরকে আমাদের নিজের দেশের অংশ, কিন্তু সেখানেও আমাদের শাসন করেছে এবং কলোনিয়াল রুলও ছিল, সেটা একটা প্রবলেম। ল্যাক অফ ক্যাপিটাল, যেহেতু আমরা আগের থেকে হিস্টোরিক্যালি আমরা পিছিয়ে ছিলাম, আমাদের ক্যাপিটালেরও নিশ্চয়ই ল্যাকিংস ছিল। এখানে বলছে যে মেজরিটি অফ দ্য ইনহাবিটেন্টস অফ দ্য আনডিভাইডেড বেঙ্গল আন্ডার ব্রিটিশ রুল ওয়ার মুসলিমস। এবং এখানে আবার কি হয়েছে, উন্নতিটাও হয়েছে আবার দেখা গেলো কলকাতা বেসিসে, ম্যাক্সিমাম জমিদারি ছিল হচ্ছে হিন্দু। তো ওই ক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু এই প্রভাবটা কিন্তু পড়েছে, যে আমাদের ক্যাপিটালের সংকট ছিল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার, হিউজ ক্যাপিটাল দরকার, এই ক্যাপিটালের যোগান দেওয়ার মতো মানুষের সংখ্যাটা, পরিমাণটা কম ছিল। ল্যাক অফ স্ট্যাবিলিটি, এটাও আমাদের একটা প্রবলেম, যে আমাদের বিভিন্ন সময় আন্দোলন, মুভমেন্ট, হ্যান ত্যান অনেক কিছু হয়, যুদ্ধ হয়েছে, এগুলো কিন্তু আমার প্রোডাকশনের ক্ষেত্রে বা আমাদের এগুলোতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এই কারণে গভর্নমেন্ট কি করে, একটা দেশকে স্থিতিশীল রাখতে চায়, তাই না? একটা দেশকে স্থিতিশীল না থাকলে কিন্তু ইকোনমিতে ইম্প্যাক্ট পড়বে, হ্যাঁ, সাপ্লাই চেনের মধ্যে ঝামেলা দেখা দিবে। তো এই বিষয়টা কিন্তু রয়েছে, যেটা আমাদের পিছিয়ে পড়ার কারণ। তারপরে এখানে আরো ধরনের আরো অনেক স্কিল লেবারের প্রবলেম রয়েছে, আমাদের স্কিল দক্ষ মানে শ্রমিক নাই, বা দক্ষ হচ্ছে আরো ধরনের যে উপরি লেভেলের পোস্ট গুলোর জন্য যে ধরনের স্কিল মানুষজন দরকার, জনবল দরকার, সেটার সাপ্লাই দিতে পারছে না। তারপরে টেকনিক্যাল নলেজের ঘাটতি, ডিসরাপশন ইলেকট্রিসিটি, কনস্ট্যান্ট ইলেকট্রিসিটি থাকতে হবে একটা ইন্ডাস্ট্রির জন্য, সেখানেও আমাদের ঘাটতি রয়েছে। ডিসপ্যারিটি ইন ডিসবার্সিং লোন, আমার কিন্তু অনেক ধরনের সাপোর্ট দরকার হয়, লোনের দরকার হয় একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য, ওই জায়গাটাও আমাদের ম্যানেজমেন্টের একটু প্রবলেম। লিমিটেড মার্কেট, একটা ইন্ডাস্ট্রি করলেই তো হবে না, তার মার্কেট ক্রিয়েট করতে হবে, কনজিউম করার মতো কনজিউমার থাকতে হবে প্রোডাক্টের। তো এই জায়গাটাও কিন্তু ঘাটতি রয়েছে, বা আমি যদি এক্সপোর্ট ইম্পোর্ট করতে না পারি, ওই জায়গাটায় যদি নিজের পণ্য বাইরের দেশেও যদি এক্সপোর্ট করতে না পারি, ওখানেও কিন্তু প্রবলেম রয়েছে। তারপরে এক্সপোর্ট অফ র ম্যাটেরিয়ালস, অনেক ক্ষেত্রে হয় যে আমরা আমাদের র ম্যাটেরিয়ালস যেগুলো দরকার ইন্ডাস্ট্রির জন্য, সেগুলো বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু এরকম হলে, যদি র ম্যাটেরিয়ালেও সব সাপোর্ট দেশ থেকে দেওয়া না যায়, বা ম্যাক্সিমাম বাইরে থেকে কিনতে হয়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মানে এটা প্রবলেমেটিক। এই জন্যই বলছি যে এগ্রিকালচারকে আগে মডার্ন করতে হবে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্যই। তারপর হচ্ছে আনডেভেলপড ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, যেটা প্রত্যেকটারই প্রবলেম, এই একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপটা। ল্যাক অফ স্পেয়ার্স, ডিউ টু scarce supply of spares, it is not possible to repair and maintain any industrial mill factory. This is why many entrepreneurs are not investing their capital on this field. তো এই একটা প্রবলেম রয়েছে। তারপরে ল্যাক অফ ম্যানেজমেন্ট হচ্ছে রয়েছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একটা প্রবলেম। তারপরে এখানে বলছে যে মেজার্স, কি কি পদক্ষেপ নিতে হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য। প্রথম ব্যবস্থায় হচ্ছে গভর্নমেন্টকে কোঅপারেটিভ হতে হবে, গভর্নমেন্টকে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যা যা নেওয়া দরকার পলিসি, সেগুলো নিতে হবে। প্রোটেকশন অফ দ্য ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যে আসলে কি বিলীনের পথে, হ্যাঁ, তো গভর্নমেন্টকে এই ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি গুলো, এখানে কি বলছে, ইম্পোর্ট অফ ফরেন প্রোডাক্ট শুড বি ইদার ব্যান, আমাদের যেমন নিজের ইন্ডাস্ট্রিকে গড়ে তোলার জন্য আমাদের বাইরের প্রোডাক্ট যেগুলো আমাদের দেশে অনেক বেশি ডিমান্ড, সেগুলো কিন্তু ইয়ে করতে হবে,
বন্ধ করতে হবে এবং দেশীয় উৎপাদিত পণ্যের প্রতি মানুষকে ঝুঁকতে হবে। এই ধরনের একটা আসছে ডেভেলপ করার জন্য। এক্সোর্স অফ টেকনিক্যাল এডুকেশন, এটা আমরা প্রবলেম থেকেই আমরা সলিউশনটা বের করে ফেলতে পারবো। প্রবলেমের অপোজিট পয়েন্ট, এটা বৃদ্ধি করতে হবে, এটা করতে হবে, এগুলোই হচ্ছে আমার সলিউশন। তো এই জন্য পয়েন্ট মনে রাখলে আপনি এইগুলো লিখতে পারবেন। তারপরে পাওয়ার কানেকশন, যাতে নিরবিচ্ছিন্ন পাওয়ার কানেকশন থাকতে পারে, এটাও ব্যবস্থা করতে হবে। তারপরে ইনসেনটিভ ফর ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টর্স, এদেরকে ইনসেনটিভ দিতে হবে। ক্যাপিটাল ফরমেশন, আমাদের যাতে এই ক্যাপিটালের ঘাটতি না থাকে, এই বিষয়টা দিকেও করতে হবে। এক্সপোর্ট প্রমোশন, আমাদের এক্সপোর্ট যাতে করতে পারি সেই ধরনের ব্যবস্থাগুলো ফ্রি করে দিতে হবে বা হেল্প করতে হবে গভর্নমেন্ট থেকে। ডেভেলপ মিনস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, এটা বারবারই ঘুরে ফিরে আসছে। লেবার পলিসি, আমাদের ওয়ার্কার্স এর রাইট নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে। ওয়ার্কার্স কে এক্সপ্লয়েট করে উন্নয়নটা হলে সেটা হবে আমাদের দেশের জন্য ক্ষতিকারক। সো এই ওয়ার্কার্সদের এবং ফ্যাক্টরি ওনার্সদের যে দায়িত্ববোধ, সেটার মধ্যেও কিন্তু চেঞ্জ আনতে হবে। লেবার পলিসি গুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে সিম্পল ট্যাক্স পলিসি, যে দেখা গেল যে অনেক বেশি ট্যাক্স দিতে হবে, এই জন্যই কিন্তু অনেকে কি করবে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে অবহেলা করতে পারে। অনেকে আবার ফাঁকিয়ে দিতে পারে, যে যে পরিমাণ ট্যাক্স দরকার সেটা গভর্নমেন্টকে দিচ্ছে না, এই ধরনের থাকতে পারে। সো ট্যাক্স পলিসিটা ভালোভাবে মেনটেন করতে হবে, যাকে যতটুকু দেওয়ার তাকে কিন্তু ততটুকু দিতে হবে, একটা ব্যালেন্স রেটে করতে হবে। তারপরে ইনসেন্টিভ ফর ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট থেকে যে প্রণোদনা দিচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে করানোর জন্য, আমরা এটা বারবার নিউজে কিন্তু দেখেছি। সো এই ধরনের ইনভেস্টমেন্ট কেন দেয়? যাতে ইন্ডাস্ট্রি সেক্টরটাকে টিকিয়ে রাখা যায়, হ্যাঁ, ব্যালেন্স রাখা যায়। তাহলে সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়ালস এর সাপ্লাই ক্ষেত্রে মানে নজরদারি দিতে হবে, এবং বেশিরভাগই যাতে আমরা নিজেদের ইন্ডাস্ট্রির জন্য যা যা দরকার তা যাতে নিজেই মানে যোগান দিতে পারি, সে ধরনের ব্যবস্থা করা যায় কিনা সেটার কিন্তু ব্যবস্থা করতে হবে। তো ফরমেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সব ধরনের পলিসি গুলো আসলে ভালোভাবে তৈরি করতে হবে, যাতে এই ইন্ডাস্ট্রি সেক্টরটা ভেঙে না পড়ে হুট করে, যাতে কোনো কোনো ইন্ডাস্ট্রি যাতে উধাও হতে না যায়। সিম্পলিফিকেশন ও অ্যাপ্রুভাল অফ ইন্ডাস্ট্রিজ, একটা ইন্ডাস্ট্রি করতে গেলে অনেক অনেক কাহিনী, অনেক মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজে এখানে যাও, ওখানে সাইন করো, এখানে করো। এই যে এন্টারপ্রেনিয়রদের কিন্তু এগুলো হ্যারাসমেন্ট করে, তাই না? আমি একটা জিনিস করতে যাচ্ছি, আমি একজন এন্টারপ্রেনিয়র, সেখানে আমি ইনভেস্ট করব, কোথায় আমি কিভাবে কি করব সেই ধরনের বিষয় নিয়ে বিজি থাকবো, কিন্তু আমাকে অ্যাপ্রুভাল পেতে যদি অনেক প্রবলেম করতে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়, হ্যারাস হতে হয়, ঘুষ দিতে হয়, লোন দিতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু মানে প্রবলেম, এই জায়গাটাই কিন্তু করতে হবে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2010, এরকম একটা কথা বলা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের স্বপ্নই ছিল, আমাদের জাতির পিতার স্বপ্নই ছিল আসলে কি হবে, যে ইকোনমিক্যালি স্ট্রং একটা বাংলাদেশ করতে হবে। তো ইকোনমিক্যালি স্ট্রং একটা বাংলাদেশ করতে হলে আমার এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি দুটো সেক্টরের উপরে বেশি বেশি নজরদারি দিতে হবে, এবং বাঙালির উন্নয়ন আসলে তখনই সম্ভব যখন ইকোনমিক্যালি আমরা ডেভেলপড হব। কারণ অর্থই হচ্ছে সকল ডেভেলপমেন্টের চাবিকাঠি। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট হলে অলরেডি আমি মানে আদার যে সোশ্যাল ইনস্টিটিউশন রয়েছে সেগুলো এমনিতেই ডেভেলপ হয়ে যাবে। আমার এডুকেশনের ডেভেলপমেন্ট হবে যদি আমার ইকোনমি স্ট্রং হয়। আমার কালচারাল যেই ইনস্টিটিউশন রয়েছে, আমার হসপিটালস, আমার লজ এবং কি বলবো, এই মানুষের আইন মেনে চলার প্রবণতা, এগুলো এমনিতেই ডেভেলপ হয়ে যাবে, যেহেতু সবাই আর খাওয়া পড়ার ইয়ে নিয়ে টেনশন করবে না, আনএমপ্লয়মেন্ট থাকবে না। এই জন্য ইকোনমিকে ডেভেলপ করতে হবে। এবং এই জন্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2010 বলছে যে aims at achieving the Millennium Development Goals (MDG) and above all reducing unemployment and the proportion of the population affected by poverty and hunger to less than a half by 2070। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা 2017 সালের মধ্যে, ধরো একটা 10 সালে যে পলিসি ছিল, টার্গেট ছিল যে আনএমপ্লয়মেন্ট রিডিউস করবে, কমিয়ে আনবে, হ্যাঁ, পপুলেশন যত তার থেকে কমিয়ে আনবে। এবং অলরেডি এটা আমরা আমার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আসলে শেষ, যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অনেকগুলো গোল আছে। তো এইগুলো ফিল আপ করার ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু বদ্ধপরিকর, সেই অনুযায়ী কিন্তু কাজ করছে। আবার অ্যাচিভিং দ্য রিসেন্টলি অ্যানাউন্সড ডিজিটাল বাংলাদেশ গোল বাই 2021, এখানেও কিন্তু আমরা কি ডিজিটাল বাংলাদেশ করার কথা বলছি। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া এটা কিন্তু সম্ভব না। এবং পোভার্টি রিডাকশনের জন্য এই ইন্ডাস্ট্রি সেক্টরের বা ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা যে নেওয়া হয়েছে ইন্ডাস্ট্রি সেক্টরের ইমপ্রুভমেন্টের জন্যই। তো এই ব্যাপারগুলো রয়েছে। তারপরে স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, এখন আসলে আমরা স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, অনেক ক্ষুদ্র শিল্প রয়েছে। বড় বড় শিল্পের মধ্যে যদি আমরা ক্ষুদ্র শিল্পগুলো হারিয়ে ফেলি, তাহলে কিন্তু কি হবে, এই শিল্পের সাথে জড়িত যে জনগোষ্ঠী, তারা কিন্তু কাজ পাবে না, তারা আনএমপ্লয়েড হয়ে যাবে। তার মানে এবং দেশীয় পণ্যের চাহিদার যোগান কিন্তু এই কটেজ ইন্ডাস্ট্রি গুলো দিয়ে থাকে।
তো আমাদের ট্রেডিশনের সাথে ওইগুলো রিলেটেড। ওই কটেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু নজরদারি দিতে হবে। কটেজ বা স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি গুলো মানুষের কি করছে, অনেক ধরনের উপকার করছে, ইকোনমিতে একটা সাব সেক্টর হিসেবে সাপোর্ট হিসেবে কাজ করছে। এবং যে জনগোষ্ঠী যারা স্কিল লেবার এই কটেজ ইন্ডাস্ট্রির কাজগুলো যারা ভালো মতো পারে, তাদের শিল্পটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইন্ডাস্ট্রির দিকে কিন্তু নজরদারি দিতে হবে। সো এখানে বলছে দ্য রোল অফ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ডেসক্রাইবড অ্যাজ আন্ডার জেনারেল এমপ্লয়মেন্ট। আমার ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলোতেও অনেকে কাজ করে। হ্যাঁ, ওখানে কিন্তু এমপ্লয়মেন্ট হচ্ছে, বেকারদের কর্মসংস্থানের মানে এখানে কি যোগান দিচ্ছে। তো এই জায়গাটায় কিন্তু ইয়ে রয়েছে, এবং বাংলাদেশের ইকোনমিটা কিন্তু সবসময় রিস্কের মধ্যে থাকে। এবং ওই ওই ক্ষেত্রে কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। রিডিউসিং প্রেশার অন পপুলেশন অন এগ্রিকালচার। কটেজ ইন্ডাস্ট্রি কি করে, যে সবাই যে কৃষি ক্ষেত্রে লেবার ফোর্স হিসেবে কাজ করছে এখান থেকে কিন্তু সরে আসতে একটু হেল্প করবে এবং এগ্রিকালচারের উপরে প্রেশার কমাবে। রিকোয়ার্স স্মল ক্যাপিটাল, এবং এটার জন্য খুব স্বল্প পরিমাণ ক্যাপিটাল দরকার, অনেক কোটি কোটি টাকা দরকার এই ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে। ব্যাপারটা এমন নয় অল্প একটু ইনভেস্ট করলেই এই সেক্টরটাকে কিন্তু উন্নতি করা সম্ভব। জেনারেটস ওমেন এমপ্লয়মেন্ট, ম্যাক্সিমাম ওমেনরাই কিন্তু কটেজ ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকে। তো এই জায়গাটায় কিন্তু উইমেনদের একটা স্বাধীনতা, উইমেনদের অর্থনৈতিক স্বাধীনতা, এই ব্যাপারটা এই জায়গাটার সাথে রিলেটেড। রেইজেস স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেহেতু এটা আমার ইকোনমিক ইমপ্রুভমেন্ট ঘটাচ্ছে, সো আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বাড়াতেও কিন্তু হেল্প করবে। যে গোষ্ঠীটা এই ধরনের কটেজ ইন্ডাস্ট্রির সাথে জড়িত এবং সেই ইন্ডাস্ট্রিটা অনেক ডেভেলপ হচ্ছে এবং স্প্রেড হচ্ছে তার বিজনেস, সেক্ষেত্রে কি হবে, তার লিভিং স্ট্যান্ডার্ডও বাড়বে, যেহেতু ইকোনমিক একটা সলভেন্সি দিতে এখানে হেল্প করছে। তারপর রিডিউস ইনইকুয়ালিটি, যে গ্রুপটা এই ধরনের কটেজ ইন্ডাস্ট্রির সাথে জড়িত, সেটাকে যদি ইমপ্রুভ করা যায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম যদি হাতে নেওয়া যায়, এটা কিন্তু ইনইকুয়ালিটি কমাবে। সমাজে মানুষদের মধ্যে যেই অনেক ফারাক, একজনের অনেক ইনকাম আর একজনের একেবারে মানে চাকরিহীন, কাজহীন, কর্মবিমুখ, এই ব্যাপারটা কিন্তু কমে আসবে। ঠিক আছে, তো এই ধরনের ভিলেজ ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কটেজ ইন্ডাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পোভার্টি রিডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে মোটামুটি সেফ ফরেন এক্সচেঞ্জ অনেকগুলো পয়েন্টস এর কথা বলা হয়েছে। প্রপারলি ইউটিলাইজার্স র ম্যাটেরিয়াল, যেহেতু এটা দেশীয় পণ্য উৎপাদন করছে এবং ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো এমন কোনো ম্যাটেরিয়াল লাগে না যেটা বাইরে থেকে আমদানি করে আনতে হচ্ছে, সিম্পল ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়ালস ইউজ করছে এখানে। তারপরে প্রডিউস অ্যাট্রাকটিভ কমোডিটিস, খুবই অ্যাট্রাকটিভ কমোডিটিস ওরা বানায়, তাই না? আমরা আড়ঙে যেয়ে কিন্তু এরকম ক্ষুদ্র শিল্পের অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারি, খুবই অ্যাট্রাকটিভ এবং সেটার অনেক ডিমান্ডও কিন্তু রয়েছে। তারপরে সেফগার্ডস ন্যাশনাল হেরিটেজ, আমার যেই ট্রেডিশন, এগুলোর কিন্তু সেফগার্ড হিসেবে কাজ করে আমাদের এই কটেজ ইন্ডাস্ট্রি, আমার সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। সার্ভাইভস অ্যাজ সাবসিডিয়ারি ইন্ডাস্ট্রি, এবং আমার এখানে কি করছে, সাবসিডিয়ারি ইন্ডাস্ট্রি হিসেবে কিন্তু কাজ করছে। কি বলছে এটা, এক্সপেডিটিভ ইকোনমিক ডেভেলপমেন্ট। তো আমরা এখানে মনলি অনেকগুলো পয়েন্ট দেখলাম যে আমার ইকোনমিতে কিভাবে ভালো সাপোর্ট দিচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি, আমার ট্রেডিশনকে কিভাবে ফুটিয়ে তুলছে, আমার তারপরে হচ্ছে গ্রামীণ যেই ওমেনরা রয়েছে তাদের ইকোনমিক ফ্রিডম দিচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো মেইন যে কটেজ ইন্ডাস্ট্রি গুলো রয়েছে সেগুলো তাহলে কি কি, এই যে যেমন তাঁত শিল্প, হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, এখানে অনেক গোষ্ঠী রয়েছে যারা তাঁতি, আমরা বলি তাঁতি গোষ্ঠী, তাদের ওই ধরনের প্রোডাক্টের কিন্তু একটা ডিমান্ড রয়েছে। কিন্তু এই বিভিন্ন ধরনের বাইরের প্রোডাক্ট আসার কারণে, বাইরের এই যে আমরা যে ড্রেসগুলো পরি এখন, আমরা এইখান থেকে কিন্তু সরে আসছি, তাই না? তো আমাদের তাঁত শিল্পকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই এই ধরনের কটেজ ইন্ডাস্ট্রি গুলোকে ইয়ে করতে হবে। তারপরে কি চরকা, সুতো কাটে, এই ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে। তারপরে হচ্ছে বিডি, এই ধরনের ইয়েগুলো কিন্তু রয়েছে। তারপরে লেদার, তারপরে সোপ, সিল্কের শাড়ি খুবই জনপ্রিয়। দেন পটারি, এগুলো রয়েছে। ব্যাম্বু অ্যান্ড কেন, তারপরে কনচ শেল অ্যান্ড অবস্টার, শামুক ঝিনুক, এই ধরনের পণ্য কিন্তু আমরা শৌখিন যারা তারা অনেকে ইউজ করে। এই শিল্পগুলোকে টিকিয়ে রাখতে হবে, তাই না? টিম্বার, এই শিল্পগুলোকে টিকিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, আমাদের একই সাথে যেমন পাশাপাশি বড় বড় ইন্ডাস্ট্রির সাথে কিছু ক্ষুদ্র ইন্ডাস্ট্রি গুলো এই ধরনের জনগোষ্ঠীগুলোকে বা ডিফারেন্সিয়েশন আনবে প্রোডাক্টের ক্ষেত্রে, আবার আমার ট্রেডিশনকেও টিকিয়ে রাখবে। এই ইন্ডাস্ট্রি গুলোকে টিকিয়ে রাখে, এগুলোকে কটেজ ইন্ডাস্ট্রি বলা হচ্ছে, যেগুলো স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র শিল্প। তো আমাদের এখানেও কিছু প্রবলেম রয়েছে, যেমন এখানে ল্যাক অফ ক্যাপিটাল, যদিও খুব বেশি ক্যাপিটাল লাগে না, তারপর এখানে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা করার মতো আসলে সামর্থ্য থাকে না, বা কোনো ধরনের হেল্প
ওখানে পায় না যারা এই জনগোষ্ঠী রয়েছে। তারপরে কম্পিটিশন উইথ হেভি ইন্ডাস্ট্রিজ, এদেরকে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে কম্পিটিশন দিয়ে টিকে থাকতে হয়। এখন যে আধুনিক যুগে অন্যান্য নানান দেশের প্রোডাক্ট আমরা হাতের মুঠোয় পেয়ে যাই, তো এই ক্ষেত্রে নিজের সংস্কৃতি বেসড যেই প্রোডাক্ট সেগুলোকে ডিমান্ড বজায় রাখা এটা খুবই কঠিন একটা বিষয়। তারপরে ডিফেক্টস ইন দ্য প্রোডাকশন টেকনিক, এই প্রোডাকশন টেকনিকের ক্ষেত্রেও দেখা গেল যে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, সেগুলোকে ঠিক করা, আবার ভালোভাবে মেনটেন করা, মার্কেট ধরে রাখা, এই বিষয়গুলো কিন্তু আসলেই খুবই কম্পিটিটিভ একটা কাজ। তারপরে শর্টেজ অফ র ম্যাটেরিয়ালস, দিনে দিনে এই র ম্যাটেরিয়ালস এরও কিন্তু ঘাটতি দেখা দিচ্ছে, যেটাও প্রফিট কমিয়ে দিচ্ছে এবং এই ইন্ডাস্ট্রি থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। ওয়ান্ট অফ ইলেকট্রিসিটি, এই শিল্পগুলোর ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিসিটি নিরবিচ্ছিন্ন সংযোগ দরকার, যেটাও হয়তো এরা পাচ্ছে না। আনস্কিল লেবার, এখানে যে স্কিল লেবার দরকার সেখানেও ঘাটতি রয়েছে। ডিফিকাল্টিস ইন মার্কেটিং, তো মার্কেটিং এ তো প্রবলেম অবশ্যই আছে। তারপরে ট্রান্সপোর্ট কমিউনিকেশন প্রবলেম সব জায়গাতেই থাকছে। লিমিটেড মার্কেট, এখানে মার্কেটটা আসলে খুবই লিমিটেড। তারপরে ল্যাক অফ প্যাট্রোনাইজেশন, এই যে এটা বলতে বোঝাচ্ছে যে worthy and adequate patrons are necessary for development of cottage industry and we are lacking the same. Therefore, qualitative improvement some of the products is not ensured. একটা জিনিস মানুষ কেন নিবে যদি তার কোয়ালিটি ভালো নয়, মানুষের যদি ভালো না লাগে? তো এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কাজ করছে, যে ভ্যালু ক্রিয়েট করবে, এই জায়গাটায় কিন্তু এরা হেরে যাচ্ছে। ল্যাক অফ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, এবং বড় বড় ইন্ডাস্ট্রির দিকে নজর দিতে গিয়ে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোর দিকে অনেক সময় উদাসীন থাকছে গভর্নমেন্ট, সেখানেও কিন্তু আমাদের দায়ভার রয়েছে ওই জায়গাটা থেকে সরে আসা, বা ওখানে ভালো ভালো পলিসি নেওয়া বা ইনভেস্টমেন্ট করা, ওখানে যারা লোক জনবল রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করা, এই জায়গা থেকে কিন্তু আমরা সরে আসছি, তাই না? তো এই ধরনের প্রবলেম গুলো রয়েছে। এবং মেজার্স কি কি মেজার্স হাতে নিতে হবে কটেজ ইন্ডাস্ট্রিতে, এখানে কিছু পয়েন্টস বলা হয়েছে যে টু পার্টিসিপেট ইন ডিফারেন্ট ট্রেড ফেয়ার্স বোথ এট হোম এন্ড অ্যাব্রড উইথ এ ভিউ টু রেজিং ডিমান্ড ফর কটেজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস গুলোকে বিভিন্ন যেই মেলা হয়, হ্যাঁ, বাণিজ্য মেলা, বা ওগুলোকে যদি আমরা শো করতে পারি দেশে বাইরে, যদি দেখাতে পারি যে দেখো কত সুন্দর বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে আমি এটা বানাচ্ছি, তাহলে কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। নয়তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের কাছে এগুলো হেরে যাচ্ছে ধীরে ধীরে। তো এক্সপোর্ট প্রোডাক্টস অফ দিস কান্ট্রি, এক্সপোর্ট করার চিন্তা করতে হবে। হয়তো বা দেশীয় মানুষের কাছে ডিমান্ড ফুরে গেল, বাইরের অনেকে এটাকে অ্যাট্রাক্ট হতে পারে, তো ওই জায়গাটাই আমাদের কাজ করতে হবে। তারপরে নট টু অ্যালাউ such a large scale industry to produce commodities which can be produced by cottage industries for meeting domestic requirement। আমাদের যে মানে ঘরোয়া কাজের জন্য যে ধরনের প্রোডাক্ট দরকার সেটার কিন্তু ফিল আপ কটেজ ইন্ডাস্ট্রি দিয়ে করা সম্ভব হবে। তো এই জায়গাগুলোতে কোঅপারেটিভ সোসাইটি মানে হেল্প করতে পারবে, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সংস্থা এই ইন্ডাস্ট্রিগুলোকে টিকিয়ে রাখার জন্য লোন দিচ্ছে, এই জায়গাটাই কিন্তু কাজ করছে। তারপরে বিভিন্ন ট্রেনিং দিচ্ছে, তাই না, মহিলাদের ট্রেনিং দেওয়া বা এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য এই ব্যবস্থাগুলো আরো বেশি মাত্রায় জোর দিতে হবে এই কাজগুলো করার ক্ষেত্রে। তারপরে কি সাফিসিয়েন্ট ইমপ্লিমেন্টস ফর প্রোডাকশনের ক্ষেত্রে নজরদারি দিতে হবে, এবং এই ইস্যুগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার টোটাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর প্লাস আমার স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রি সেক্টর দুটোই ইমপ্রুভ ঘটবে। কিন্তু প্রথমেই আমাকে যেটা করতে হবে, সবগুলো ইমপ্রুভমেন্টের পিছনে আমার এগ্রিকালচারকে মডার্ন করতে হবে, এগ্রিকালচারের প্রবলেমটা আগে দূর করতে হবে, তাহলেই সম্ভব এই সবগুলো বিষয় আসলে একসাথে উন্নয়ন করার জন্য। সেখানে কিছু কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে কিছু কিছু কোশ্চেন থাকে, আপনারা যারা বই আছে যাদের কাছে তারা দেখতে পাবেন, যাদের কাছে বই নাই তাদের জন্য এই পিডিএফটা, কিন্তু ম্যাক্সিমাম আমি সাজেস্ট করবো যে আপনারা বই দেখে পড়বেন, বই দেখে সবকিছু আর কি শিখবেন, তাহলে আপনাদের কোনো কিছুর ঘাটতি থাকবে না। কারণ এখানে অনেক পেজ হয়তো বা আমি নেই নাই, যেটা ইরিলেভেন্ট লেগেছে বা অনেক বেশি পয়েন্টস, অনেক বড় টপিক হয়ে যাচ্ছে, তখন আমি নেই নাই, বা কোশ্চেন গুলো সব ইনক্লুড করা হয় নাই। তো এই ক্ষেত্রে বই আপনাদের কাছে থাকলে ভালো, বই দেখে পড়বেন যে বইটা দিয়েছে, পাশাপাশি আমি আমি তো পিডিএফ দিচ্ছি, সেটা তো থাকছেই। তো এই প্রত্যেক চ্যাপ্টার পিছনে কিন্তু কিছু কোশ্চেন রয়েছে, মানে থিওরিটিক্যাল কোর্সের জন্য কি ধরনের কোশ্চেন আসতে পারে ওরকম একটা স্যাম্পল এই কোশ্চেন গুলোর মধ্যে আপনারা পাবেন। তো আমি যা পড়েছি সেখান থেকে কোশ্চেন আসবে। এবং আজকে আমরা দুইটা টপিক ডিসকাশন করলাম, মোটামুটি 70% সিলেবাস আমাদের কমপ্লিট। আর একটা ক্লাস হয়তো আমরা ফাইনালের আগে পাবো, তখন একটা দুইটা টপিক পড়ালেই আমাদের 95% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তার মানে আজকের মতো এখানেই ক্লাস শেষ। আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে। আর নয়তো আরেকটা কথা বলে রাখি, সবাই কিন্তু অ্যাসাইনমেন্ট কি বলে বুক রিভিউটা সাবমিট করে নাই। তো যারা সাবমিট করে নাই ওদের অটোমেটিক্যালি ওরা মানে ওদের মার্কস হয়তো ভালো আসবে না, A- তুলতেই তাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যারা 45 স্টুডেন্টস এর আমি ইয়ে পেয়েছি, পিডিএফ পেয়েছি, তাদের রেজাল্ট আই থিঙ্ক ভালো হবে, এবং তারাই রেগুলার ক্লাসে আসে আমি যতদূর দেখছি।
এবং অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও সেম, যাদের অ্যাটেন্ডেন্স আমি পেয়েছি এই 40 জন 50 জন মতো, তাদের অ্যাটেন্ডেন্সে 10-10 থাকবে, বাকিদের কিন্তু থাকছে না। সো এই ব্যাপারগুলো থাকবে। এই যে এমডি কি এটা 152, আপনি কি এই সেমিস্টারে নাকি আগের সেমিস্টার ছিলেন? কি যেন নামের, তাশরিফ। তাশরিফ, আপনি কি আমার এই সেমিস্টারে কোর্স করছেন? কেন জানি মনে হচ্ছে আগেও জি ছিল। ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যেহেতু কোনো কোশ্চেন পাচ্ছি না, তো ক্লাস করে দিতে পারি। আচ্ছা, আপনি আপনি অফ করেন, মাইক অফ করেন, মিউট করেন। ওকে, অ্যাটেন্ডেন্স দেওয়ার কিছু নাই, যারা জয়েন করেছেন তাদের অ্যাটেন্ডেন্স আমার কাছে থাকে, তো ওখান থেকে আমি আসলে মার্কিং করব। এবং এই 40 জন 40 থেকে 50 হবে, এরাই মোটামুটি ক্লাস করে রেগুলার, আর বাকি 40%, 45% কিন্তু ক্লাসে আসছে না। তো এই ক্ষেত্রে তাদের রেজাল্টটা কিন্তু খারাপ হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এন্ড করে দিই, ঠিক আছে? ম্যাডাম আর একটা কোশ্চেন ছিল ম্যাডাম। হ্যাঁ, বলেন। আমি তো আসলে ম্যাডাম মিড টার্ম চলাকালীন ভর্তি হয়েছিলাম, তো আপনার পরীক্ষাটা দিতে পারি নাই, কিন্তু আপনার যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ওইটা আমি সাবমিট করেছি। আচ্ছা, পরে তা ফারুক আপনি আপনি মিড টার্ম দেন নাই, তাহলে আপনাকে আরো একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, ঠিক আছে? আপনি আমার সাথে পরবর্তীতে ফোনে যোগাযোগ করবেন, ওকে? আপনাকে একটা অ্যাসাইনমেন্টের টপিক আমি বলে দিব। জি ম্যাডাম, জি আছে, যারা জি যারা মিড টার্ম মিস করেছেন তাদের কিন্তু আর একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই মার্কিং এ আমি জিরো জিরো দিতে দিতে হবে আমাকে। সো তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা হয়তো বা আপনারা এখন ফাইনালের প্রেশার আছে, আপনারা একটু বেশি টাইম নিয়ে পরেও একটু সাবমিট করতে পারেন, সমস্যা নাই, 2-4 দিন। তো আপনাদের এই এই সময়ের মধ্যে, তাহলে আপনি এই সপ্তাহের মধ্যে ওই অ্যাসাইনমেন্টটা করে ফেলেন, সহজ একটা টপিকে যে যে কোনো একটা অ্যাসাইনমেন্ট আপনি করবেন। তো আপনারা অবশ্যই যারা এরকম আছেন যে মিড দেন নাই, তারা আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা কোথায় পাবো? আমার ফোন নাম্বার কি আপনাদের নাই কারো কাছে? আছেন না সবাই? অথবা আমার আমার মেইল অ্যাড্রেস আছে আপনার কাছে? আচ্ছা, আমাদের সিআর এর কাছ থেকে ম্যাডাম আমি নিয়ে নিব। হ্যাঁ, সিআর কাছে পাবেন, অফিসেও পাবেন, সবাই পাবেন আর কি, সমস্যা নাই। এখন জি আমার ফোন নাম্বার বলবো ক্লাসের মধ্যে? তো ঠিক আছে, আপনারা আমার সাথে এরকম যারা আছেন মিড দেন নাই, তারা অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি মনে হয় বলেছিলাম 2-1 জন আমার সাথে যোগাযোগ করেছে, তাদেরকে বলেছি যে অ্যাসাইনমেন্ট দিব আমি। তো যাই হোক, এখন আপনাদের দিয়ে দিব অল্প কিছু সময়ের মধ্যে, যাতে করতে পারেন, এরকম টপিকই থাকবে। তো ঠিক আছে, আমি ক্লাস এন্ড করে দিলাম। সবাই পড়তে থাকেন, যেহেতু ফাইনাল চলে আসছে। আর কারো কিছু কোশ্চেন আছে বা বলার আছে কোনো ইনফরমেশনের বিষয়ে? ম্যাডাম, আমাদের ফাইনাল পরীক্ষাটা কবে নাগাদ হবে? 20 তারিখ থেকে আমার কাছে মেইল আসছে, 20 তারিখ থেকে শুরু হবে। আপনাদের কি কোনো নোটিফিকেশন দেয় নাই ইউনিভার্সিটি থেকে? অ্যানাউন্সমেন্ট দেয় নাই? ফেসবুক পেজে দিছে ম্যাম। হ্যাঁ, তো ওরকমই মনে হয়, আপনাদের মনে হয় ফিস টিস এগুলো ব্যাপার স্যাপার আছে। তো এই তো এই এই মাসের ওরকমই শুরু হওয়ার কথা, আমি যতদূর মেইল পেয়েছি। তো তার মানে খুব বেশি সময় নাই হাতে, ঠিক আছে? আমরা ফাইনালের আগে আর একটা ক্লাস পাবো, সো দ্যাট উইল বি আওয়ার লাস্ট ক্লাস ইন দিস সেমিস্টার মেবি। তো আপনারা মোটামুটি টপিক অনেকগুলোই শেষ হয়েছে, এবং এখানে এই কোর্সটাতে অনেক অনেক টপিক ইনক্লুডেড। এই মাত্র 3-4 মাসের একটা সেমিস্টারের জন্য সেই তুলনায় সিলেবাসটা আসলে অনেক হিউজ। এই কারণে ছোট ছোট 2-1টা টপিক বাদও থাকতে পারে। তো আপনারা হচ্ছে যেগুলো পড়িয়েছি, যেগুলোর পিডিএফ দিয়েছি, সেগুলো ভালোভাবে একটু চোখ বুলান, রিডিং দেন। কোর্সটা সহজ, খুব কঠিন না। এগুলো মনে রাখলেই, পয়েন্টস গুলো মনে রাখলে আপনি লিখতে পারবেন। তো ম্যাডাম, ঠিক একটা আছে। কোশ্চেন করব? হ্যাঁ, কি বললেন? একটা কোশ্চেন করব? হ্যাঁ হ্যাঁ, করেন মিরাজ। বলতেছি ম্যাডাম, যে আমাদের যে মিড টার্মের যে পরীক্ষা আমি 2টা দিয়েছিলাম, তো ওখানে দেখলাম এমসিকিউ পরীক্ষা হয়েছে। আমাদের ফাইনাল কি ম্যাডাম এমসিকিউ হবে না রিটেন হবে? না, ফাইনালে হচ্ছে আপনার এমসিকিউ হয়তো বা অল্প থাকতে পারে, কিন্তু রিটেনের প্রায়োরিটি থাকবে, কারণ রিটেন না নিলে থিওরিটিক্যাল কোর্সে দেখা গেল এমসিকিউ খুবই সহজ, এবং একজনই পারলে সেটা দেখে দেখে সবাই রেসপন্স করে। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে ভালোভাবে আসলে ইয়ে করা যায় না, স্টুডেন্টকে মেজার করা যায় না। এই কারণে আপনাকে লিখে পিডিএফ করে জমা দিতে হতে পারে, এরকম কোশ্চেনও থাকবে, আবার এমসিকিউ কোশ্চেনও থাকতে পারে, আবার দেখা গেল সবই আমি রিটেনই নিচ্ছি, এরকম থাকতে পারে।
ওকে, আমরা লাস্ট ক্লাসে এক্সামে কি ধরনের ইয়ে থাকবে এগুলো নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব, এবং গুগল ক্লাসরুমে সবাই অ্যাড হয়ে থাকবেন, গুগল ক্লাসরুমে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকবে। তো গুগল ক্লাসরুমে যাতে সবাই অ্যাড থাকে এই ধরনের বন্ধুদেরকে বলবেন যে যাকে চিনেন যে গুগল ক্লাসরুমে অ্যাড থাকবে, ঠিক আছে? মোটামুটি মাথায় রাখেন যে পিডিএফ আকারে লিখিত এক্সাম দিতে হতে পারে, ওই ধরনের সকল কিছু আপনি ব্যবস্থা করে রাখেন, যে যে ধরনের অ্যাপস দরকার স্ক্যান করার জন্য, হ্যাঁ, ইস্যুগুলো নিয়ে একটু কনসার্ন থাকেন। জি। তো ঠিক আছে, তাহলে আমি ক্লাস এন্ড করে দিলাম, হ্যাঁ।